একটা মান্থলি লার্নিং শেয়ারিং একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা স্যানিটেশন, সিওয়াইজ, এফএসএম এই সংক্রান্ত আমরা যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেই বেস্ট প্র্যাকটিস গুলো আমরা একে অপরের সাথে শেয়ার করি এবং আমরা জানার চেষ্টা করি। তো আজকে আমাদের সেশনটা, আপনারা জানেন যে অক্টোবর মাস হচ্ছে স্যানিটেশন মান্থ। এটা একটা বিশেষ মান্থ। আমরা যারা স্যানিটেশন নিয়ে কাজ করি, এই মাসটা আসলে আমাদের জন্য একটা বিশেষ মাস। সো এই বিশেষ মাসের আজকের সেশনটাও আমরা একটু স্পেশাল করেছি। আমরা আজকে সেশনে আমাদের যে মেন্টর সিটি আছে, আপনারা এখানে অনেকগুলো পৌরসভা থেকে আপনারা জয়েন করেছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 6টা মেন্টর সিটি, যারা সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে, যে এই বেস্ট প্র্যাকটিসগুলো যারা ডেমনস্ট্রেট করছে, তারা কিন্তু তাদের মধ্য থেকে আমরা 6টা সিটিকে মেন্টর সিটি হিসেবে আমরা নির্বাচিত করেছি। এই 6টা মেন্টর সিটি থেকে প্রতিনিধিরা আজকে আছেন। ওনারা ওনাদের একটু পরে পরিচয় দেবেন এবং ওনারা আপনাদের সাথে আজকের এই সেশনে ওনারা আপনাদের সাথে আজকে আসলে ওনাদের ভালো কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করবেন। তো 6টা মেন্টর সিটি থেকেই আমি দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা অলরেডি আমাদের মিটিংয়ে জয়েন করেছেন। তো শুরুতেই, আজকের মিটিংয়ের শুরুতেই আমরা মেন্টর সিটির উপর আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখব। কারণ যারা মেন্টর সিটি সম্পর্কে ডিটেল ধারণাটা নাই, তাদের ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন আমরা দেখব, যে মেন্টর সিটি কি, তাদের কাজগুলো কি, বা বেস্ট প্র্যাকটিসগুলো আসলে কি আছে। তারপরে আমরা আমাদের প্যানেল ডিসকাশনে যাব। প্যানেল ডিসকাশনের ক্ষেত্রে আমরা মেন্টর সিটিদের কাছ থেকে তাদের বেস্ট প্র্যাকটিসগুলো আমরা জানার চেষ্টা করব। এবং পাশাপাশি আপনারা যারা আছেন, আপনারা আপনারা এই মেন্টর সিটিগুলোর কাছ থেকে আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, সেটা আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমি প্রেজেন্টেশনের জন্য আহ্বান জানাচ্ছি রাইসা হাবিব। আহ, রাইসা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন এবং প্রেজেন্টেশন শুরু করবেন। হ্যাঁ রাইসা, জি আপনার ভাই। হ্যাঁ, আপনি হুম, স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করবেন। হ্যাঁ, স্ক্রিন এখনো আসেনি, আসছে। জি। ওকে, প্রেজেন্টেশন মোড দিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে। গুড মর্নিং সবাইকে। আমি রাইসা হাবিব, আইটিএন বুয়েটে আছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আজকে আমার প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে মেন্টর সিটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া, যাতে সবাই জানতে পারে মেন্টর সিটিটা কি। সো আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। ফার্স্টে আমরা জানবো যে মেন্টর সিটিটা আসলে মূলত কি। সো মেন্টর সিটি হচ্ছে গিয়ে এমন একটি শহর যেই শহরগুলা হচ্ছে গিয়ে সিওয়াইজ এবং এফএসএম এর কিছু বেস্ট প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করেছে, অর্থাৎ সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশনের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেছে, এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের যে অভিজ্ঞতা হয়েছে এবং তারা যে ইমপ্লিমেন্টেশনের জন্য যে ব্যবস্থাগুলো নিয়েছিল, সেগুলাই তারা বিভিন্ন সিটির সাথে পিয়ার লার্নিং, ট্রেনিং এবং নলেজ শেয়ারিং এর মাধ্যমে শেয়ার করে থাকে, এবং এটি শেয়ার করার মাধ্যমে তারা একটা রিজিওনাল লার্নিং হাব হিসেবে প্রতিষ্ঠা হয়। সো মেন্টর সিটি মূলত কাজ হচ্ছে রিজিওনাল নলেজ হাব হিসেবে বিভিন্ন লার্নিং গুলা বাংলাদেশের বিভিন্ন সিটির পাশাপাশি সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন সিটির সাথে শেয়ার করা। সো এই বাংলাদেশে 6টা মেট্রো সিটি রয়েছে। এই মেট্রো সিটিগুলো হচ্ছে কি কুষ্টিয়া, ফরিদপুর, সখীপুর, সৈয়দপুর, লক্ষ্মীপুর এবং ঝিনাইদহ। সো আমরা এখন মূলত জানবো যে কিভাবে এই মেন্টর সিটিগুলো সিলেকশন করা হয়েছিল। সো ফার্স্ট একটা ইনিশিয়াল ওয়ার্কশপ করা হয়েছিল সিওয়াইজ পার্টনার এজেন্সির সাথে। সেই ওয়ার্কশপে মূলত প্রধান দুইটি ক্রাইটেরিয়া সেট করা হয়, যেটা হচ্ছে গিয়ে এই মেন্টর সিটিগুলোর কিছু প্রিভিয়াস এবং সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিওয়াইজ এবং এফএসএম প্রজেক্টের। এছাড়াও তাদের সিওয়াইজ জার্নির একটা কমান্ডেবল প্রোগ্রেস থাকতে হবে। সেই প্রোগ্রেস থাকলেই তারা মেন্টর সিটি হতে পারবে। সো এভাবেই আমরা ফাইনালি 6টা মেন্টর সিটি সিলেক্ট করি। সো আইটিএন বুয়েটের রুল কি মেন্টর সিটি
সিলেকশন বা মেন্টর সিটির ফুল প্রসেসে। সো আইটেন বুয়েটের রোল হচ্ছে গিয়ে আইটেন বুয়েট অ্যাজ আ ক্যাপাসিটি বিল্ডিং হাব হিসেবে কাজ করে। ফার্স্টে আইটেন বুয়েট যখন মেন্টর সিটি এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে সিলেক্ট করা হয় বা এস্টাবলিশে শুরু করা হয়, তখন আইটেন বুয়েটের মেন্টর সিটি ইন্ডিকেটর, ডিমান্ড অ্যান্ড গ্যাপ অ্যানালাইসিস, স্কোরিং সিস্টেম এগুলা হচ্ছে গিয়ে বিল্ড করার ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিং হাব হিসেবে কাজ করে। যখন মেন্টর সিটিগুলো সিলেক্ট হয়ে গিয়েছিল এবং মেন্টর সিটিগুলার ফাংশনালিটি শুরু হয়, তখন আইটেন বুয়েট হচ্ছে গিয়ে এভিডেন্স ক্রিয়েশন, তারপর সিটি মেন্টর সিটি সিটি অফিসিয়ালদেরকে হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে রিসোর্স পার্সন হিসেবে তৈরি করা, এছাড়াও বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়ালস যেমন মডিউল ব্রোশিওর ডেভেলপ করা এবং লার্নিং সেন্টার ডেভেলপ করা, এই কাজগুলো করে থাকে। এরপর আইটেন বিল্ডিং হচ্ছে গিয়ে আইটেন বুয়েট হচ্ছে গিয়ে মেন্টর সিটির ক্ষেত্রে লার্নিং শেয়ারিং এবং মেন্টি সিটিসদের যাতে লার্নিং হচ্ছে গিয়ে স্কেল আপ করতে পারে মেন্টর সিটি, সেটার ক্ষেত্রে কাজ করে থাকে। এখন আমরা জানবো যে মেন্টর সিটি কিছু ইন্সপায়ারিং এক্সাম্পল গুলা, যে কেন এরা মেন্টর সিটি এবং এদের কি বিশেষ দিক রয়েছে। সো মেন্টর সিটির অনেকগুলো বিশেষ দিক রয়েছে, তার মধ্যে সবগুলা সিটির আমি একটা একটা করে এক্সাম্পল তুলে ধরবো। ফার্স্টে আমি এক্সাম্পল দিব কুষ্টিয়ার। সো কুষ্টিয়ার একটা ইউনিক ফিচার হচ্ছে গিয়ে স্যানিটেশন বাই ল। এটা কুষ্টিয়ার মিউনিসিপ্যালিটি অথরিটি ডেভেলপ করে এবং এটা তারা তাদের বিল্ডিং অ্যাপ্রুভাল প্রসেসের সাথে ইন্টিগ্রেট করে। এবং এটি ইন্টিগ্রেট করার মূল উদ্দেশ্য ছিল সাস্টেনেবল এবং সেফলি স্যানিটেশন এবং ফিকালচার সার্ভিস ম্যানেজ করা। এছাড়াও প্রপার স্যানিটেশন সার্ভিস হচ্ছে গিয়ে এনশিওর করা। তাদের এই স্যানিটেশন বাইলয়ে বিভিন্ন ক্লজ রয়েছে, যেগুলা হচ্ছে গিয়ে রেগুলার সেপ্টিক ট্যাঙ্ক এমটিং এনশিওর করা এবং বিভিন্ন লিগাল এনফোর্সমেন্ট এনশিওর করার ক্ষেত্রে কাজ করে থাকে। মূলত এই স্যানিটেশন বাইলয়ের মাধ্যমে তারা সেফ এবং সাস্টেনেবল আরবান স্যানিটেশন প্র্যাকটিসকে প্রমোট করছে এবং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করছে। এখন আমরা ফরিদপুর সম্পর্কে জানবো। ফরিদপুরের ওয়ান অফ দা ইন্সপায়ারিং এক্সাম্পল হচ্ছে গিয়ে পায়োলাইসিস প্ল্যান্ট। পায়োলাইসিস টেকনোলজির মাধ্যমে তারা হচ্ছে গিয়ে প্লাস্টিক থেকে ফুয়েল এবং কার্বন কনভার্ট করছে। এই ফুয়েল বিভিন্ন কাজে ইউজ করা যাবে এবং কার্বন প্রিন্টারের ইঙ্ক হিসেবে কাজ করবে। এটার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে ওয়েস্টকে রিসোর্সে ডেভেলপ করছে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আমরা জানবো ঝিনাইদহ সম্পর্কে। ঝিনাইদহের দুইটা ইন্সপায়ারিং এক্সাম্পল হচ্ছে গিয়ে আইএমআইএস, যেটা এবং স্যানিটেশন ট্যাক্স। সো ঝিনাইদহ হচ্ছে আইএমআইএস লঞ্চ করে 2019 সালে এবং আইএমআইএস বা ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেমের মূল কাজ হচ্ছে গিয়ে এফএসএম ডাটা রেকর্ড করা, যেটার মাধ্যমে তারা বিভিন্ন প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কাজ করতে পারবে এবং সাকসেসফুল এফএসএম ইমপ্লিমেন্টেশন বা সাস্টেনেবল স্যানিটেশন সিস্টেম এনশিওর করতে পারবে। স্যানিটেশন ট্যাক্সের মাধ্যমে তারা বিভিন্ন এফএসএম এর ক্ষেত্রে ফান্ড রেজ করতে পারবে, বিভিন্ন বিভিন্ন সাস্টেনেবল এফএসএম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে, যা স্যানিটেশনের সাস্টেনেবিলিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা জানবো লক্ষ্মীপুরের ইন্সপায়ারিং এক্সাম্পল সম্পর্কে। সো লক্ষ্মীপুরের একটি ইলিগাল কানেকশন টার্মিনেশনের জন্য একটি ইলিগাল কানেকশন ম্যান্ডেট রয়েছে এবং একটি ইকুইসার টুল রয়েছে। ইলিগাল কানেকশন টার্মিনেশন ম্যান্ডেটে তারা একটি স্ট্রিক্ট লিগাল মেজার্স মেনশন করে, যাতে এবং এতে তাদের একটা মনিটরিং কমিটি রয়েছে, যাতে করে তারা বিভিন্ন ইলিগাল ডাম্পিং সহ বিভিন্ন ইলিগাল ডাম্পিং দেন পরিবেশের ক্ষতি করে এরকম কাজের ক্ষেত্রে মনিটরিং করতে পারবে এবং একটি ল এনফোর্স করতে পারবে। আহ এদের লক্ষ্মীপুরের একটি ইউনিক ফিচার হচ্ছে কি ইকুইসার্ভ টুল। এই টুলটার মাধ্যমে তারা বিভিন্ন ডাটা হচ্ছে কালেক্ট করতে পারবে, যে তারা কি ধরনের স্যানিটেশন সেবা দিবে, কি ধরনের সেবা দেয়া হচ্ছে বা কি ধরনের সেবা লাগবে, কতটুকু আর্ন হচ্ছে এই সেবা থেকে, এই সব ডাটাগুলো একসাথে করে তারা বিভিন্ন প্ল্যানিং এবং ডিসিশন মেকিং করতে পারবে। এটি ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা ব্যালেন্স সৃষ্টি হবে সাস্টেনেবিলিটি এবং ইকোনমির মাধ্যমে, প্লাস প্লাস হচ্ছে গিয়ে প্রমোটিং স্যানিটেশনের ক্ষেত্রে। এখন আমরা সৈয়দপুর সম্পর্কে জানবো। সৈয়দপুরের একটি ইউনিক ফিচার হচ্ছে গিয়ে ফিকালচার ট্রিটমেন্ট প্ল্যান্ট এফএসটিপি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি এফএসটিপি বিভিন্ন ফিচার সম্পর্কে। এটা
অপারেশন স্টার্ট হয় 2021 সালে, এবং এটি এরিয়া হচ্ছে গিয়ে 170 ডেসিমেল। এটা টোটাল ডেইলি 26 মেট্রিক টন এফএস ট্রিট করে, এবং টোটালি কম্পোস্ট ইয়ারলি কম্পোস্ট ইয়েল্ড করে হচ্ছে গিয়ে 350 মেট্রিক টন। সো এই এফএসটিপির মাধ্যমে সৈয়দপুর তাদের স্যানিটেশনের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ এনতে পেরেছে, এবং স্যানিটেশন, সাস্টেনেবল স্যানিটেশন, সেফ স্যানিটেশন এবং সেফ ডিসপোজাল এনশিওর করতে পেরেছে। এবার লাস্টলি আমরা জানবো আমাদের শেষ মেন্টর সিটি, সেটা হচ্ছে গিয়ে সখীপুর। সখীপুরের দুইটি ইউনিক ফিচার হচ্ছে গিয়ে স্বাস্থ্য নিরাপত্তা স্কিম এসএনএস এবং ব্ল্যাক সোলজার ফ্লাই। স্বাস্থ্য নিরাপত্তা স্কিম হচ্ছে গিয়ে একটি হেলথ ইন্স্যুরেন্স এর মতো, সেটি স্যানিটেশন ওয়ার্কারদের জন্যই মূলত তৈরি করা হয়েছে। সেটি তাদেরকে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ সার্ভিস ডিসকাউন্ট এবং বিভিন্ন হসপিটালের বিভিন্ন ফ্যাসিলিটিস এবং ডিসকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন বেনিফিট দিয়ে থাকে। আর ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে সৈয়দপুরের একটা ইউনিক ট্রিটমেন্টের সিস্টেম। এটার মাধ্যমে তারা হচ্ছে ল্যান্ডফিলের ওপর প্রেশার কমাচ্ছে এবং সাস্টেনেবল এবং সেফ ডিসপোজালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো লাস্টলি কনক্লুশনে আমরা বলা যায়, বলতে পারি যে মেন্টর সিটি গুলা হচ্ছে গিয়ে বিক্ষিপ্ত ভাবে যে স্যানিটেশন সার্ভিস গুলা ছিল সেগুলাকে ইন্টিগ্রেট করে একটা সিস্টেম ওয়াইড সলিউশন বা সিস্টেম ওয়াইড স্যানিটেশন সার্ভিস এর আওতায় নিয়ে আসে, এবং তারা হচ্ছে গিয়ে ইনক্লুসিভ, সেফ এবং স্যানিটেশন, সাস্টেনেবল স্যানিটেশন প্রমোট করছে। এবং এটাই করার মাধ্যমে তারা তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বিভিন্ন সিটির সাথে শেয়ার করে রিজিওনাল হাবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই গুরুত্বপূর্ণ কাজটি করার মাধ্যমে তারা অন্য মেন্টর সিটি হিসেবে গড়ে তুলছে, অন্য সিটিদেরকেও সাস্টেইনেবল স্যানিটেশনের আওতায় আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটি আমাদেরকে এসডিজি গোল গেইন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আমাদের এসডিজি ক্ষেত্রে এসডিজি গোল অর্জন করার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট রোল। সো মেট্রো সিটি, এখানে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। লাস্টলি, যদি আপনারা আরো মেট্রো সিটি সম্পর্কে জানতে চান, তাদের অনেক অনেক ফিচার আছে, আমি এখানে খুব সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট www.sanilirepo.com ভিজিট করতে পারেন। এখানে বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে 6টা মেন্টর সিটি ব্রোশিওর রয়েছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্টলি লিসনিং মাই প্রেজেন্টেশন। ওভার টু ইউ আমিন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ রাইসা, খুবই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমরা আশা করি যে আমরা মেন্টর সিটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের এখন হয়েছে, যে কেন আসলে মেন্টর সিটি বানানো হয়েছে, কারা হয়েছে বা কিভাবে হয়েছে। তো রাইসা যেভাবে বলছিলেন তার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে মেন্টর সিটি, এই 6টা মেন্টর সিটি যে আসলে মেন্টর সিটি থাকবে সেটা না, বাকি মিউনিসিপ্যালিটিগুলোও কিন্তু মেন্টর সিটিতে পরিণত হবে বা হওয়ার সে সম্ভাবনা আছে, সে সুযোগটাও আছে। তো এই 6টা মিউনিসিপ্যালিটি তাদের বেস্ট প্র্যাকটিস গুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ওনারা আহ, সবাই এক একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আসলে মেন্টর সিটিতে পরিণত হয়েছে। যে কারো স্যানিটেশন ট্যাক্স আছে, কারো এফএসএম ভ্যালু চেইনটা নিয়ে ওনারা স্ট্রংলি কাজ করে, কারো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে কাজ করে। তো এইরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে আসলে মেন্টর সিটিতে ওনারা পরিণত হয়েছে, এবং ওনাদের কাছ থেকে শেখার জন্য কিন্তু আপনাদের যে সুযোগ সেটা কিন্তু সবসময় ওপেন আছে। আপনারা যদি কেউ মেন্টর সিটির কাছ থেকে শিখতে চান, আপনারা সেই মেন্টর সিটি ভিজিটে যেতে পারেন, এবং সেখান থেকে আপনারা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আপনারা জানতে পারেন। তো রাইসা লাস্ট যে স্লাইডটা দেখাচ্ছিলেন, আপনারা আমাদের saniripo.com এই ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, এই 6টা মেন্টর সিটির ডিটেল ব্রুশিয়ার আপনারা পাবেন, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে। তো সেই ব্রুশিয়ার থেকেও আপনারা একটা ডিটেল ধারণা আপনারা পাবেন যে মেন্টর সিটিগুলোতে আসলে বেস্ট প্র্যাকটিস গুলো কি আছে, ওনারা কিভাবে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করছে। তো এই পর্যায়ে আমরা আসলে আমাদের যে প্যানেল ডিসকাশন, আমরা সেই প্যানেল ডিসকাশনের দিকে মুভ করতে চাই। তো আমরা যেমনটা আমরা শুনছিলাম যে মেন্টর সিটিগুলোর বিশেষ বিশেষ ফিচার আছে, এবং এক একজন এক একটা ক্ষেত্রে তারা মেন্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তো আমরা
আমরা আজকে মেন্টর সিটির যে প্রতিনিধি আমাদের সাথে আছেন, আমরা তাদের কাছ থেকে শুনতে চাইবো যে ওনারা কিভাবে ওনাদের আহ, এই অ্যাপ্রোচগুলো ওনারা বাস্তবায়ন করেছেন এবং সেই বাস্তবায়নের ফলে ওনারা মেন্টর সিটি হয়েছেন, এবং এইটা করতে গিয়ে আসলে ওনাদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো ওনারা মোকাবেলা করে সফলভাবে এই অ্যাপ্রোচগুলো বাস্তবায়ন করেছেন। তো প্রথমেই আমি যেতে চাই, আমাদের সাথে আছেন ফরিদপুর থেকে শামসুল ভাই আছেন। শামসুল ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? তো আমি, শামসুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? উম, জি, আপনাকে শুনতে পাচ্ছি। ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমেই শামসুল ভাই বলবো যে আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু সবার কাছে দেবেন, এবং আপনার কাছে আমার ছোট্ট যে প্রশ্ন সেটা হচ্ছে যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে ফরিদপুরের বেশ কিছু মানে অভাবনীয় বলবো বা কিছু ইনোভেটিভ কিছু অ্যাপ্রোচ ফরিদপুর নিয়েছে, এবং তার মধ্য থেকে আমরা প্রেজেন্টেশন একটা দেখেছি, সেটা হচ্ছে আপনারা পাইরোলাইসিস প্ল্যান করেছেন, যেটা একেবারে ইউনিক, অন্য কোনো পৌরসভাতে এটা নাই। আপনাদের কোঅপারেটিভ আছে স্যানিটেশন ওয়ার্কারদেরকে নিয়ে, এবং সেটা খুবই ভালো এবং সফলভাবে চলছে। আপনাদের উইমেন এন্টারপ্রেনার নিয়ে আপনারা বেশ কিছু কাজ করেছেন এবং সফল উদ্যোক্তা তৈরি করেছেন। আপনাদের স্যানিটেশন ভ্যালু চেনটাও আপনারা খুব সফলভাবে পরিচালনা করছেন। তো আমরা আসলে আপনার কাছ থেকে আপনার উইমেন কোঅপারেটিভ যেটা আছে এবং আপনাদের স্যানিটেশন ওয়ার্কারদের কোঅপারেটিভ এবং উইমেন এন্টারপ্রেনার, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাইব। জি, শামসুল ভাই। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা প্রেজেন্টেশন মোডে আছে নাকি এটা? না, এটা প্রেজেন্টেশন মোডে নেই। শিওর? প্রেজেন্টেশন মোডে নেই, আমি মোডটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ এখানে স্পিকার এতে মোডে আসতেছে না, সেজন্যই বলি। জি, এখন দেখতে পাচ্ছেন শামসুল ভাই? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন? আপনি কি আমাকে দেখতে পান? আপনাকে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, ও আপনাকে আচ্ছা। দেখতে পাচ্ছি। জি। হ্যাঁ, প্রথমে আমি ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ফরিদপুরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আইটিএন বুয়েটকে এবং যারা অংশগ্রহণ করেছে, অন্যান্য পৌরসভার সহকর্মীবৃন্দ সহ অন্য আরো যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমি দু একটি কথা বলতে চাই। তো আমি আমার সংক্ষিপ্ত ভাবে আসলে আমরা একটু, যেহেতু অনেকে এখানে যুক্ত আছেন, ফরিদপুরে আসলে কোথায় ছিল ওটা একটু বলবো। বর্তমানে আমি কোথায় আছি এটা একটু বলবো। আর লাস্টের দিকে আসলে আমাদের কতটুকু আমার পরিকল্পনার ভিতরে আছে সেটা একটু বলে আমি শেষ করবো। মোটামুটি তিন ভাগে আমি বিভক্ত করবো আমার বক্তব্যটাকে। হলো যে ফরিদপুরে আজ থেকে মাত্র 7-8 বছর, 5 বছর আগেও যদি আমি চিন্তা করি, তার থেকে ব্যাক ফরিদপুরে এক কাঠা জমিও ছিল না এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য। এটা কিন্তু ফরিদপুরের প্রোফাইলটা যদি দেখি আমি, এটা হলো 66.54 স্কোয়ার কিলোমিটার এর আয়তন, 27টি ওয়ার্ড, 4 লক্ষ জনগণ, আরো 1 লাখ কমিউট করে প্রতিদিন, 110টা হসপিটাল, 36,000 হোল্ডিং, 52,000 হাউস হোল্ড, 40 থেকে 42 হাজার সেপটিক ট্যাঙ্ক, প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 120 টন সলিড ওয়েস্ট, তার কোর এরিয়ায় উৎপাদন হয় 80 টন, পৌরসভা কালেকশন করে 40 টন। এই মোটামুটি বেজলাইন। এখন আসি যে পূর্বে যখন আমরা দেখলাম যে আসলে ল্যান্ড ছাড়া আমরা যে কোনো বর্জ্য ইন্টিগ্রেটেড, সে সলিড ওয়েস্ট বলি, ফিকাল সিলাস বলি বা হ্যাজার্ডাস ওয়েস্ট বলি না কেন, কোনোটাই আসলে ল্যান্ড ছাড়া হয় না। তো সেখানে ওই রাস্তার পাশে বা নদীর পাশে বা ডিসের পাশে এটা একেবারে অবৈজ্ঞানিকের চরম পর্যায়ে এখানে ছিল। তারপরে আমরা আমরা একটা প্ল্যান করলাম, করার পরে দেখলাম যে আসলে জমিটাই আসলে আগে দরকার। তারপরে বিভিন্ন ভাবে এখন প্রথমে 3 একর, তারপরে 10 একর, 13 একর, তারপরে আরো 3 একর, 26 শতক, মোট এখন 16 একর 26 শতক জমি আমরা এই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট পারপোজে আমরা সংগ্রহ করলাম। তারপরে আমাদের আহ, আহ, এই যে আজকে যে স্যানিটেশন পারপোজে আমরা একসময় এখানে গবেষণা ওয়ার্ক শুরু করলাম যে আসলে তো ফরিদপুর কখনো, এমনকি বাংলাদেশেই যদি ধরি,
যে এই ফিকাল সিলাস ম্যানেজমেন্টের কিন্তু একসময় ফিকাল সিলাস টার্মটাই আমাদের কাছে পরিচিত। প্রথাগতভাবে পৌরসভাগুলো আসলে সুইপিং কাজ করে। ব্রিটিশ সরকার প্রথমে শুরুই করেছিল এই সুইপিং কাজ করা, এবং সেগুলো ম্যানেজমেন্ট বলতে শুধু কালেক্ট করা এবং ডাম্পিং করা, এটাই হচ্ছে প্রথাগতভাবে পৌরসভাগুলো এই কাজগুলোই প্রায় শত শত বছর ধরে করে আসছে। তো ফরিদপুরের যদি আমরা দেখি যে এখানে যে সেপটিক ট্যাঙ্ক গুলো, এটা অন্যান্য শহরেও একই অবস্থা ছিল, রাতের অন্ধকারে এগুলো দিয়ে দেয় কখনো। তো আমরা এখানে একটা ওই যে হলো, যখন আমরা এই গবেষণা করলাম দেখলাম যে এফএসটিপি তৈরি করতে যে এখানে বুয়েটের সাথে আমরা আসলে কাজ করতেছিলাম, তখন ফিরোজ স্যার ছিলেন। কিন্তু আমাদের কিন্তু প্রথমটা পৌরসভা থেকে এই গবেষণা কাজে পৌরসভায় 5 থেকে 5.5 লক্ষ টাকা দিল, সেটা 10-12 সালে। দুর্ভাগ্য, ফার্স্ট গবেষণা কিন্তু ব্যর্থ হলো। এটা আমি বলতে চাচ্ছি যে প্রথম গবেষণাটাই এফএসটিপি ব্যর্থ হয়ে গেল। তো আমি আর ডিটেলে গেলাম না। পরবর্তীতে আমরা আবার থেমে থাকি না, আমরা আবার একটা প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা হলো, তখন জমি ছিল না, আমরা জমি ভাড়া করলাম। মেয়র সাহেব একটা জমি ভাড়া করলো, অন্য একটা ছোট প্রকল্প, আবার একটা রিসার্চ ওয়ার্ক তৈরি হলো, একটা 10-11 সালের দিকে। ওখানে কিন্তু একটা প্যারালাল গবেষণা হলো, একটা হলো এনজিও দের মাধ্যমে ওয়াটারের প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যম দিয়ে, আর একটা হলো ফরিদপুর পৌরসভা সরাসরি সেই গবেষণা করলো। এই প্যারালাল দুইটার যখন দেখা গেল যে না, ছোট আকারে এই কাজগুলো করা যায়, তো তারপরের থেকে এই জমি সংগ্রহ করা হলো, এবং এখন কিন্তু আমাদের পৌরসভাতে ফিকাল সিলাস প্রায় প্রতি বছরে নিয়ার অ্যাবাউট 1,000 সেপটিক ট্যাঙ্ক আমরা ইভাকুয়েট করি, এবং সেগুলো ট্রিটমেন্ট করা হয়। এবং বর্জ্য 40 টন কালেকশন করি সলিড ওয়েস্ট, সেটা হ্যাঁ এই যে হেটারোজিনিয়াস আসে। আর একটা জিনিস আমরা প্রথমেই চিন্তা করলাম যে বর্জ্য, আজকে যদি আমি বলি যে বর্জ্য ব্যবস্থাপনার মূল মন্ত্র যদি কেন আমাকে কেউ বলে, তাহলে আমি বলবো যে এই সলিড ওয়েস্টের বিষয়ে বিকাল সিলাস তো আছেই, সলিড ওয়েস্টের ব্যাপারে এটা প্রধান কাজই হলো সেগ্রিগেশন, সেগ্রিগেশন এবং সেগ্রিগেশন। এটা যদি কেউ করে তাহলে 80% বর্জ্য ব্যবস্থাপনা এখানে হয়ে যায়। আমি এটার একটা বিষয় কিন্তু। আর একটা হলো যে আমাদের যে ফিকাল সিলাস গুলো আছে সেখানে আমাদের অভিজ্ঞতাতে বলে যে এটা আসলে শিডিউল ডিসলাজিং ছাড়া প্রকৃতপক্ষে আলটিমেট সুইস অ্যাপ্রোচের যে গোলটা সেটাই পৌঁছানো মনে হয় সম্ভব না। কারণ আমরা করতেছি ডিমান্ড বেস, কিন্তু এতে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যে এটাকে আর ওই এক্সপোনেনশিয়াল বা লিনিয়ার ওয়েতে আসলে ডিমান্ড ইনক্রিজ হয় না, কারণ মানুষ ওই পরিমাণ আসে না। তো সেই জন্যই এটা আমার মনে হয় যে এটা শিডিউল ডিসেলাজিং এ যেতে হবে। আর এখন আসি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের এখানে, হ্যাঁ, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিন্তু এটা আমাদের আজকের অভিজ্ঞতা না। আমরা একসময় ওয়াটারকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিয়েছিলাম, সেটা আজ 20 বছর আগে, কিন্তু সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিন্তু ফেল করেছিল। এবং পৌরসভার ওয়াটার সেকশনে সেটা কালেকশন 25%-এর নিচে নেমে আসছিল। পরে ওটা আমরা 10 সালে টেক আপ করি, এবং এটা 100% ডিজিটাইজ করে দেওয়া হয়েছে, এবং অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এভরিথিং দিয়ে ফ্রম এনি হোয়ার অফ দি ওয়ার্ল্ড দে ক্যান পে, এবং তারা জানে যে কোথায়। তো সেটার এখন কালেকশন চলে আসছে। ওয়াটারটা এই জন্যই রেফারেন্স হিসাবে নিয়ে আসলাম, সেটা দেখলাম যে তার কালেকশন মোর দ্যান 70%, 80% এলো। 10,000-এর ভিতরে এই এই গত মাসেই মানে 4,000 মানুষের জিরো জিরো ডিউ, আর বাকি 4,000 কেউ 2 মাস পরে দেয়, কেউ 3 মাস পর পরে। 10,000-এর ভিতরে 7,000 গ্রাহক আছে যারা এই 3 বছরের ভিতরে ডিজিটাইজেশনের কারণে তারা এটা রেগুলার বলা যায়, মানে ইয়ারলি যদি ধরি ধরি তাহলে 70-75% মানুষ রেগুলার পে করে, মানে ইয়ারলি বেসিস। তো ওই অ্যাপ্রোচে আমরা স্যানিটেশনটাকেও, আমরা ওখান থেকে লার্নিং নিয়ে স্যানিটেশনটাকেও আমরা ডিজিটাইজ করার জন্য অলরেডি আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি এবং অ্যাপস ডিজাইন করছি। সেই অ্যাপসটা এখন ক্লিনিক্যাল টেস্ট হিসেবে আমাদের ফিল্ডে টেস্ট হচ্ছে। ইনশাল্লাহ ওটা আমরা হয়তো হয়ে যাবে। আর এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, হ্যাঁ, এই কমিউনিটির সাথে আমাদের দুইটা এই যেটা এই যে ভাইয়া বললেন যে আমাদের দুইটা কমিউনিটির সাথে এগ্রিমেন্ট আছে, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো যে কমিউনিটির যারা লোকজন বা পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু কাজ করতে পারে, তারা কিন্তু কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, কিন্তু ব্যবসা পরিচালনা করার জন্য যে ব্যবসায়িক ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু তারা পারে না। এই ল্যাকনেস কিন্তু একটা আছে। তার মানে আপনি যখন পিপিপির কথা বলবেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ,
তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ওই সময় সাকসেস হয় যখন উইন উইন সিচুয়েশন থাকে। অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশন উইন করবে, পাবলিক অর্গানাইজেশন দ্যাট ইজ মিউনিসিপ্যালিটি উইন করবে। উইন লস দিয়ে হয় না, এবং সেখানে ইনাবেলিং কন্ডিশন থাকতে হয়, ক্যাপাসিটি থাকতে হয়। তাহলে পৌরসভা আর একটার সাথে আমরা যখন পার্টনারশিপ করলাম, তখন এটা আমরা এখন বুঝতেছি যে তারা কাজ করতে পারে, বাট দে ক্যান নট ম্যানেজ দেয়ার বিজনেস। এই জায়গাটা কিন্তু যদি আমরা ড্রপ আউট করে শুধু সামনের দিকে যাই, তাহলে এই কমিউনিটির সাথে এই অ্যাপ্রোচটা মানে ভবিষ্যতে কিন্তু বাধাগ্রস্ত হবে। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস। তো এই জায়গাগুলো আমাদের মনে হয় এখন কিভাবে এটাকে স্ট্রেংথেনিং করা যায়, এটা আমরা ভাবতে হবে, যেহেতু এগুলো এখন। আর আমি আমি মনে করি রোগটা যেহেতু ফাইন্ড আউট হচ্ছে, এটা মানে সলিউশন এখন আমাদের হাতে, অর্থাৎ 80% আমাদের হাতে আইডেন্টিফাই জি, যখন হচ্ছে। তো এই হলো আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ শামসুল যদি ভাই। স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে হয়তো আমি তখন জি, অংশগ্রহণ জি, করব, জি, আমি আর সময় নিলাম। থ্যাংক ইউ শামসুল ভাই। আপনি খুব সংক্ষেপে এবং আপনি খুব সুন্দর করে ইস্যুগুলো আপনি হাইলাইটেড করেছেন। এখন আমরা আসলে আমরা ফ্লোরটা ওপেন করতে চাই। যদি শামসুল ভাইয়ের কাছে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা তাহলে আনমিউট করে আপনারা প্রশ্নটা করতে পারেন। আপনারা চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা চাইলে চ্যাট বক্সে সে প্রশ্নটা আপনারা টাইপ করতে পারেন। শামসুল ভাইয়ের কাছ থেকে যদি ফরিদপুর সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকে, আপনারা সেটা প্রশ্ন আকারে উত্থাপন করতে পারেন। আমাদের অন্যান্য যে মেন্টর সিটি থেকে যারা জয়েন করেছেন, আপনারাও চাইলে শামসুল ভাইয়ের কাছ থেকে কোনো কিছু যদি জানার থাকে সেটা আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে কোনো প্রশ্ন পাচ্ছি না। আমরা তাহলে আমাদের পরবর্তী মেন্টর সিটির কাছে যাচ্ছি। বাট যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা সেটা চ্যাট বক্সে আপনারা পোস্ট করবেন। সেখানে শামসুল ভাই আপনাদেরকে অ্যান্সার দিবেন, অথবা আমরা আবার শামসুল ভাইয়ের কাছে ফেরত আসবো সেই প্রশ্নের উত্তর জানার জন্য। আমরা পরবর্তী আমাদের যে মেন্টর সিটি আছে তার কাছে যাওয়ার আগে শামসুল ভাই আপনাকে আবারও ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে আহ, সুন্দরভাবে আপনি বিষয়গুলো উপস্থাপন করেছেন। পরবর্তী মেন্টর সিটি আমরা যেতে চাই সখীপুরের কাছে। সখীপুর আহ, বাংলাদেশে, যেটা শামসুল ভাই বলছিলেন যে ওনারা প্রথমে যে এফএসটিপিটা করেছিলেন সেটা ফেল করেছিল, তারপর ওনারা আরেকটা এফএসটিপি করেছেন। বাট এফএসটিপি সাকসেসফুলি রান করার প্রথম যে কেস বাংলাদেশে হয়েছে সেটা কিন্তু ছিল সখীপুর পৌরসভা। সেটা ওয়াটার এড বাংলাদেশের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় সখীপুর পৌরসভা তারা যে এফএসটিপিটি করেছে। আমরা বাংলাদেশে আসলে যত এফএসটিপি পরবর্তীতে হয়েছে, আমি বলবো যে সবাই কিন্তু সখীপুর পৌরসভা থেকে তাদের লার্নিংটা জেনে এবং সেটা শিখেই কিন্তু তারা অন্যান্য এফএসটিপি গুলো করেছে। সো এফএসটিপি পরিচালনার ক্ষেত্রে সখীপুর আসলে শুরু থেকেই মেন্টর মেন্টর সিটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং আপনারা আমাদের প্রেজেন্টেশনে দেখেছেন যে এফএসটিপির পাশাপাশি সখীপুর পৌরসভা ওনারা এখন ব্ল্যাক সোলজার ফ্লাইস, একটি নতুন একটা প্রযুক্তি ওনারা সেখানে প্রচলন ওনারা করেছেন, যেটা হচ্ছে একটা মাছির মাধ্যমে কিভাবে সলিড ওয়েস্টটাকে ম্যানেজ করা যায়। তো সেটা ওনারা করছেন, কারণ যদি কিছু অংশ সলিড ওয়েস্টের কিছু অংশ ওনারা সেভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে আসলে ল্যান্ডফিলের উপর কিছুটা চাপ কমে। তো আমি সখীপুর পৌরসভা থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাহবুব ভাই। মাহবুব ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি আমিন ভাই, শুনতে পাচ্ছি। আমাকে জি, শোনা মাহবুব যায়? ভাই। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আপনার ক্যামেরাটা অন করবেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। যে ক্যামেরা অন করছি, প্লিজ। আচ্ছা, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না আপনি। প্রেজেন্ট মোডে। মনে হয় যে একটু টেকনিক্যাল প্রবলেম, আমি বুঝতেছি না অবশ্য আচ্ছা, বিষয়টা। ঠিক আছে। তাহলে আমরা মাহবুব ভাই আপনার কাছ থেকে শুনি। আমরা আপনাকে হয়তো আপনার টেকনিক্যাল প্রবলেমটা সলভ হলে হয়তো দেখতে পারবো। বাট আমরা আপনার কাছে আপনার ওখান থেকে কি কোনো আছে, রেস্ট্রিকশন আছে? দেখেন তো প্লিজ, আমার, কানেক্টিং করা যায় কিনা। আচ্ছা আমি দেখছি, আমি এটা দেখছি মাহবুব ভাই। আমি আপনাকে অন করার চেষ্টা করছি, বাট তার মধ্যে আমি আসলে আপনার কাছ থেকে একটু মানে শুনতে চাইবো যে আপনারা তো
এফএসটিপি অপারেশনের ক্ষেত্রে অলরেডি পায়োনিয়ার বাংলাদেশে, আপনারা অনেক আগে থেকে মেন্টর, বাট এর পাশাপাশি আপনারা যেই ব্ল্যাক সোলজার ফাইজ দিয়ে শুরু করেছেন, সেইটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। এবং আপনারা মেন্টর সিটি হিসেবে, মেন্টর সিটি হওয়ার পরে আপনাদের আহ, এর আগে থেকেই বিভিন্ন পৌরসভা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, দেশের বাইরে থেকেও অনেক মানুষ আপনাদের এখানে শেখার জন্য এসেছে। এখন মেন্টর সিটি হওয়ার পরে আসলে এই রেসপন্সটা আপনারা কেমন পাচ্ছেন এবং আপনারা কিভাবে এটাকে মেনটেন করছেন, এই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আপনি আপনি কথা বলতে থাকেন, আমি চেষ্টা করছি আপনাকে আপনার ক্যামেরাটা অন করে দেওয়ার জন্য। চিন্তা খাবেন না, আমি এই এত জানবো ওই আগের জায়গায় যান, জি মাহবুব ভাই। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আমি দুপুর পৌরসভা থেকে এবং দুপুর পৌরবাসীর পক্ষ থেকে আমার সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে ছয়টি মেন সিটির পৌরসভা এবং আমার সহকর্মী সহ অন্যান্য যারা এখন অনলাইনে যুক্ত আছেন, আমি সকলকে আমার পৌরসভা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের মূল্যবান সময় এই সিএস সিটির জন্য, যে আজকের যে প্যানেলিস্ট আলোচনা, এই আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আইটিএন বুয়েট সহ অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতেছি। যে সখীপুর পৌরসভা 18.2 বর্গ কিলোমিটারের একটা পৌরসভা এবং এখানে জনসংখ্যা বর্তমানে 43,544 জন। এবং এখানে 9টি ওয়ার্ড, এখানে 9টি ওয়ার্ড আছে। 9টি ওয়ার্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা হচ্ছে। সখীপুর পৌরসভা যে এফএসটিপি প্ল্যান্ট সম্পর্কে বলতে গেলে পিছনের দিকে আমাকে একটু যেতে হয়, যেটা না গেলেই নয়। 1911 থেকে সখীপুর পৌরসভা ওয়াটার এইড এবং বাসা ফাউন্ডেশনের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পে একটা ডিওয়াশ প্ল্যান করে এবং এটা ছাড়াও হাইজিন সেক্টরে স্যানিটেশন, হাইজিন এবং ওয়াটার, এটা নিয়ে কাজ করে। এর এই ধারাবাহিকতায় আমি সখীপুর পৌরসভায় 2011 থেকে আসি এবং আমি আসার পরে ওয়াটার এইড একটা প্রস্তাবনা দেয়, বিশেষ করে বাসা ওয়াশ প্রস্তাবনা দেয় যে এখানে একটা এফএসটিপি করা যায় কিনা। অর্থাৎ আমরা যে স্যানিটেশন, ওয়াটার এবং হাইজিন নিয়ে কাজ করতেছি, সেটার আর একটু ভিন্ন রূপে, উন্নত রূপে এফএসটিপি তখনই 2000, এটা হলো 2014 সনের কথা। এর আগে এফএসটিপি সম্পর্কে কোনো ধারণাই আমাদের ছিল না। তখন বাসা ফাউন্ডেশনের স্বত্বাধিকারী এবং ওয়াটার এডের প্রস্তাব মতে আমরা এখানে একটা এফএসটিপি প্ল্যান্ট স্থাপন করি। এবং এফএসটিপির জন্য যে জায়গা বরাদ্দ, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যে বিশেষ করে যেখানে টয়লেট বজ্র নিয়ে, ফিকাল সেলাস নিয়ে কাজ করা হবে, এরকম কাজ করার জন্য এলাকাবাসী কোনোভাবেই জায়গা দিতে চাচ্ছিল না। এবং সেই ক্ষেত্রে আমাদের সাবেক মেয়র মহোদয় ওনার নিজের 25% জায়গা পৌরসভার জন্য দান করেন এবং সেখানে এফএসটিপি প্ল্যান্ট স্থাপন করা হয় ওয়াটার এইডের মাধ্যমে। এবং 2015 সনের এপ্রিলে এটার কার্যক্রম শুরু হয় এবং এখন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত আছে এবং কোনো রকম বন্ধ ছাড়া, অর্থাৎ কন্টিনিউ করতেছে এখন পর্যন্ত। যদিও সখীপুর পৌরসভার এফএসটিপি খুবই ছোট পরিসরে করা, কিন্তু এটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম এবং আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য একটা অবস্থানে যেতে পেরেছে। এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বিদেশের কান্ট্রি, নেপাল, ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে আমাদের এটা পরিদর্শনে এসেছেন। গত কোভিডের পর থেকে অবশ্য এই পরিদর্শনের মাত্রাটা অনেকটা কমে গেছে। এর আগে এমন কোনো মাস ছিল না যে 2-4টা ভিজিট আমাদের এখানে না হয়েছে। এখন বর্তমানে এফএসটিপি চালু আছে এবং আমরা বিশেষ করে প্রাইভেট পার্টনারশিপে সলিড ওয়েস্ট, যেটা কঠিন বজ্র, এটা আমরা প্রাইভেট পার্টনারশিপে দিয়েছি এবং এই বছরের ডাক হয়েছে প্রায় 3,50,000 টাকা, যেটা অকল্পনীয়। এবং আমরা প্রায় বর্তমানে 2,000 বাসা বাড়ি থেকে
বজ্র কালেকশন করতেছি, কিচেন ওয়েস্ট, এবং এটা পরিশোধন করা হচ্ছে এফএসটিপির মাধ্যমে। এছাড়া আমাদের এখানে একটা 1000 লিটার ভেকু ট্যাগ আছে। এই ভেকু ট্যাগ দিয়েও ফিকাল সেলাস কালেকশন করা হয়, এবং কোনো রকম ম্যানুয়াল পদ্ধতিতে সাধারণত এখন বজ্র ফিকাল সেলাস কালেকশন করা হয়নি। বর্তমানে আমরা নতুন একটা, যেটা আমাদের আমিন ভাই বলে গেছেন, যে বিএফএস অর্থাৎ ব্ল্যাক ফ্লাই সোলজারের মাধ্যমে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের চেষ্টা করতেছি, এবং এটা এখন পরীক্ষামূলকভাবে আছে, এবং এটা থেকে আমরা ভালো ফলাফল পাচ্ছি। এবং কিছুদিন আগে মৎস্য বিভাগ এবং কৃষি বিভাগের সমন্বয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছি, এবং সেখানে মৎস্য খামারিরা ছিলেন এবং পোল্ট্রি খামারিরা ছিলেন। আমাদের উদ্দেশ্য তাদের কাছে বর্ণনা করেছি, বিশেষ করে এখানে যে লার্ভা উৎপাদন হয়, এবং লার্ভা থেকে যখন মাছি উৎপাদন হয় এবং একটা সময় এটা 45 দিনের মধ্যে এটা মারা যায়, এটাকেও খাদ্য হিসাবে, বিশেষ করে মুরগির খাদ্য এবং মাছের খাদ্য হিসাবে এটা ব্যবহার করা যায়। এবং কিছুদিন আগে আমরা আলোচনা করার পরে খামারিরা এটা আমাদের পরিদর্শন করেছে, এবং তারা এখান থেকে লার্ভা কেনার এবং যেটা মাছির যে শেষ অংশ, অবশিষ্টাংশ, যেটা শুটকির মতো, এটা নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। তা আমরা এখন এটা মূল্য নির্ধারণ করি নাই, আমরা ওয়াটারের সাথে আলোচনা করে এটার মূল্য নির্ধারণ করা হবে, এবং অল্প পরিমাণে হইলেও আমরা আহ কঠিন বজ্র এখানে ব্যবস্থাপনা করতে পারতেছি, ম্যানেজমেন্ট করতে পারতেছি। আমার পৌরসভায় এখনো যারা পরিদর্শন করেন নাই, আমি আমার পৌরসভা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের এই প্রয়াস আপনারা সরজমিনে দেখবেন, এবং এখান থেকে আমরা কি সুবিধা পাচ্ছি সেটা জানার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। এখানে আর একটা বিষয় আমি জানাচ্ছি, যে যেটা হলো এখানে হেলথ কার্ড করা হয়েছে, বিশেষ করে আমাদের এখানে যারা আহ, পরিচ্ছন্ন কর্মী আছে তাদের জন্য হেলথ কার্ড করা হয়েছে, এবং তাদের স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং তারা 3টে হাসপাতালের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, এবং সেখানে তারা স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। এটা মনে হয় যে আমাদের আরেকটা উল্লেখযোগ্য দিক। তো আমি মনে করি যে পৌরসভা ছোট হইলেও এবং আমাদের কম্পোস্ট প্ল্যান্ট ছোট হইলেও আমরা আমাদের কার্যক্রমের পরিধি, আমি মনে করি যে ছোট না, এটার পরিধি অনেক। এবং আসার কথা হলো আমরা আরো 10% জায়গা ক্রয় করেছি। এখন আনপ্লান্টেড ডাইং বেড আছে, ভবিষ্যতে আমরা যাতে প্লান্টেড ডাইং বেড করতে পারি এই বিষয়ে ওয়াটার এইড আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা এখানে তাদের প্লান্টেড বেড স্থাপন করবেন, এবং সেখানে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়ার জন্য ওনারা আমাদেরকে বলেছেন। আমরা অচিরেই এটার এডিবি থেকে আমরা এটা করার ব্যবস্থা নেব আশা করতেছি। এবং ধীরে ধীরে আমাদের যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আমরা চাচ্ছি যে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হবে, এবং পরবর্তী মেয়র যিনি আসবেন উনি এই ব্যাপারে সুদৃষ্টি দিবেন আশা করি। পরিশেষে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সখীপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাহবুব ভাই। আপনি খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে আপনার কেসগুলো উপস্থাপন করেছেন। আমি ওনার সাথে একটু যুক্ত করতে চাই যে সখীপুর পৌরসভার যেই এফএসটিপির যে প্ল্যানটা, সেটা আপনারা তো অনেকে জানেন যে এটা বাংলাদেশের যেই মাস্টার অ্যানুয়াল প্ল্যানগুলো হয়, তার মধ্যে এই অষ্টম যেই পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় এটা অন্তর্ভুক্ত, রাইট, অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় এই মডেলটা এটা কিন্তু মডেল হিসেবে এইটা মডেল হিসাবে এটা যুক্ত হয়েছিল, সরকার এবং নিয়েছে। সেখানে বলা হয়েছিল যে অন্যান্য পৌরসভা তারা এই এই মডেল অনুসরণ করে তারা ফিকাল স্লাজ
তারা ট্রিটমেন্টের ব্যবস্থা এবং করবে। অলরেডি ডিপিআইসি 30টি পৌরসভায় এই কার্যক্রম শুরু করেছে জি বাংলাদেশ গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুসারে। জি। তো এটা কিন্তু আসলে ফরিদপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। ফরিদপুর আসলে এফএসটিপির ক্ষেত্রে অনেক আগে থেকেই তারা একটা মেন্টর, এবং সেটা এখন সখীপুর, sorry, দুঃখিত। সরি সখীপুর, সখীপুর পৌরসভা, সরি। তো সেই হিসেবে আপনারা এখন নতুন যে অ্যাপ্রোচটা চালু করেছেন ব্ল্যাক সোলজার ফ্লাইস, তো সেই জি। সম্পর্কে আপনি বললেন। তো আমি এবার একটু ওপেন করতে চাই ফ্লোরটা। আপনাদের যদি কারো সখীপুর থেকে আহ, এই ব্ল্যাক সোলজার ফ্লাইস সম্পর্কে অথবা এফএসটিপি পরিচালনা সম্পর্কে আপনারা কোনো কিছু জানতে চান, এখানে ওয়াটার এডের প্রতিনিধিও আছেন আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যদি জানতে চান তাহলে আপনারা আপনাদের প্রশ্নটা করতে পারেন। আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা চ্যাট বক্সে আপনাদের প্রশ্নটা পোস্ট করতে পারেন। আমি আমি একটু প্রশ্ন করি। আমি শামসুল আলম, ফরিদপুর জি থেকে। হ্যাঁ, শামসুল ভাই প্লিজ। হ্যাঁ। একটা বিষয় হচ্ছে যে, না, ধন্যবাদ। সখীপুরের কথা তো অনেকবারই শুনেছি। আমি অবশ্য, যদিও সখীপুরের সরাসরি আমার যাওয়া হয় নাই, কিন্তু বিভিন্ন প্রেজেন্টেশন দেখছি। আমি যে বিষয়টাতে টেকনোলজি নিয়ে আমার আসলে তেমন কোনো প্রশ্ন আসলে করতে চাই না। আমি যে বিষয়টা বলতে চাই, ওনারা যে টেন্ডার করলেন, এই যে বিষয়টা যে 3 লাখ টাকা তারা প্রাইভেট অর্গানাইজেশনকে নিয়েছেন, 3.5 লাখ। এখন, হ্যাঁ, 3.5 লাখ। এখন তারা হলো কি পরিমাণ চার্জ করে সেটা, মানে একটা সেপটিক ট্যাঙ্কে পরিষ্কার করার জন্য কত টাকা না না, চার্জ বল? সেফটি ট্যাঙ্কি না, ওটা হলো শুধুমাত্র কিচেন ওয়েস্ট। হ্যাঁ। কিচেন ওয়েস্ট মানে বাসাবাড়ির যে বজ্র, হোটেল এবং কিচেন ওয়েস্ট। ও আচ্ছা, আসল হোটেল সলিড, সলিড ওয়েস্ট। জি জি, সলিড ওয়েস্ট। ফিকাল সলিড। স্ল্যাজের জন্য আমরা সরাসরি ব্যবস্থা করি। ফিকাল স্ল্যাজ প্রতি ট্রিপ এক আমার, হাজার টাকা জমা দিয়ে আমরা কালেকশন করি। ও আচ্ছা। না, সলিড ওয়েস্টটা আমাদের এখানে 11,000 পরিবার এখান থেকে সংগ্রহ করতেছে, এবং সেখানে প্রতি মাসে 12, আপনার ওখানে, আমাদের এখানে 12 থেকে 14 লক্ষ টাকা জনগণই দিয়ে থাকে। ওখান থেকে আমরা এখন আসলে কোনো পয়সা নেই না, কিন্তু ওটা একটা ভালো উদ্যোগ। আমি ভাবছিলাম যে ফিকাল স্ল্যাব, ফিকাল না স্ল্যাবও না, আমাদের ফিকাল এখানে। স্ল্যাজ এখনো, তবে ফিকাল স্ল্যাজ আমাদেরকে প্রাইভেট পার্টনারশিপে দেওয়ারও ইচ্ছা আছে। ভবিষ্যতে আমরা এটা হয়তো দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, না, থ্যাংক ইউ, আচ্ছা, ধন্যবাদ। এটা এতটুকু আমার জানা ছিল। আর এটা ধন্যবাদ। তবে আমি ধন্যবাদ জানাই যে আপনার ওই যে বিষয়টা, কারণ আমরা উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, যে আমরা ওটা দিয়েছিলাম প্রথমে। মানে আপনারা আবার অনেকে কনফিউজড হয়েন না। কারণটা হলো, আমরা দিয়েছিলাম আমাদের এখানে যখন শুরু হয়েছিল, এখানে তো অনেক পরিবার। আমরা যখন শুরু করেছিলাম তখন আসলে বাড়ি থেকে কালেকশন করা যাচ্ছিল না, এবং যে প্রথম যে প্রতিষ্ঠানটাকে আমরা দিয়েছিলাম, সে প্রতিষ্ঠান ফেল করছিল, এবং তার টাকা, অনেক টাকা নষ্ট হয়েছে, সে সম্পদ নষ্ট হয়েছে। কিন্তু বর্তমান যাদেরকে দেওয়া হয়েছে, দে আর গেটিং প্রফিট, তারা প্রফিট পাচ্ছে এবং অনেক টাকা প্রফিট পাচ্ছে। তো এটা হয়তো আমরা ওই এখন চিন্তা করছি, ম্যাচুরেশন লেভেলে চলে গেছে, আমরা এখন টেন্ডার আউট করার চিন্তা ভাবনা করতেছি। সেই জন্য আমি ধন্যবাদ জানালাম, যেটা আমার জন্য একটা ভালো উদাহরণ হিসেবে কাজ করবে, রেফারেন্স হিসেবে কাজ করবে আপনাদের। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। থ্যাংক ইউ শামসুল ভাই। এবং একটা জিনিস শামসুল ভাই, আমি শুনে আসলে অবাক হয়েছি যে আপনি এখনো সখীপুরে ভিজিট করেননি। তো আমি আশা করব যে খুব শীঘ্রই আপনি সখীপুরে সুযোগ হয় নাই আপনি অবশ্য। আমি দুর্ভাগ্য যে সুযোগ হয় নাই। আচ্ছা ঠিক আছে, অনেক সেই জায়গায় সুযোগ, গেছি, সুযোগ করে দেওয়া হয় নাই না। আচ্ছা সেই সুযোগ আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই সুযোগটা আপনাকে করে দেওয়ার। আর হ্যাঁ, আপনারও হ্যাঁ, যদি দরকার অন্য আছে। কোনো মাধ্যমে সুযোগ হয় ওই আপনি সেই অবশ্যই। জন্য সেই জন্য আমি ব্ল্যাক সোলজার নিয়ে কোনো কথা বললাম না। ওটা আমার জানার খুব ইচ্ছা, আমি দেখবো, নিজেই দেখবো। জি ঠিক আছে, থ্যাংক ইউ শামসুল ভাই। যে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে। ফ্লোর ওপেন আছে। আমরা যদি সখীপুরের কাছ থেকে আমরা আরো কোনো কিছু জানতে চাই, আপনারা প্লিজ আপনাদের প্রশ্নটি করবেন, আনমিউট করবেন এবং প্রশ্নটি করবেন, অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি আপনি টাইপ করবেন। ইতিমধ্যে চ্যাট বক্সে রাইসা 2টা পৌরসভার আমাদের যে ব্রোশিয়ার, সে ব্রোশিয়ারগুলোর লিঙ্ক শেয়ার করেছে। আপনারা চাইলে সে ব্রোশিয়ারটি ডাউনলোড করতে পারেন এবং এই পৌরসভা সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, যে সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন বাস্তবায়নের ক্ষেত্রে ওনারা কি ধরনের উদ্যোগ
সফলভাবে নিয়েছেন এবং সেগুলো আসলে ওনাদের কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে পৌরসভাতে, সেটা আপনারা যদি জানতে চান তাহলে চ্যাট বক্সে অলরেডি ফরিদপুর এবং সখীপুর দুইটি পৌরসভার ব্রুশিয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা আমাদের সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা যদি saniripo.com এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে সেখানে ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনেই আমাদের এই ব্রোশিয়ারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই এবং শামসুল ভাই। আমরা পরবর্তী পৌরসভাতে আমরা মুভ করব, বাট এর মাঝে যদি আপনাদের সখীপুর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আমি বারবার বলছি আপনারা সেটা আমাদের চ্যাট বক্সে আপনারা সেটা লিখতে পারেন, সেখানে মাহবুব ভাই সেটা আপনাদেরকে অ্যান্সার করবে। অথবা আমরা সেশনের শেষ দিকে আরেকবার মাহবুব ভাইয়ের কাছে আসবো সে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। জি, আমরা ধন্যবাদ আমিন ভাই। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমরা এবার যেতে চাই লালনের দেশে। আপনারা জানেন যে এখন লালনের দেশ, লালন উৎসব চলছে। সেই উৎসব মুখর পরিবেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন রণবীর ভাই। রণবীর ভাই, আপনাকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি প্রথমত শুরু করার আগে আপনার পরিচয়টি দিবেন এবং শুরু করবেন। এবং আপনার কাছে আমরা যেটা জানতে চাই যে আপনারা সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারাও বেশ কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম অ্যাপ্রোচ হচ্ছে আপনারা আইএমআইএস করছেন এবং আপনারা স্যানিটেশন ট্যাক্স নিয়েও আপনারা কিছুদিন কাজ করেছেন এবং এর পাশাপাশি আপনারা আরো কিছু ইনোভেটিভ কাজ করেছেন। তো আমি আপনার কাছ থেকে এই সম্পর্কে একটু জানতে চাই। জি, ওভার টু রণবীর ভাই। ধন্যবাদ আমিন ভাই। আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে? জি, আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা। আমি কুষ্টিয়া থেকে, আমরা দুইজন জয়েন করেছি, আমি এবং আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়াটার সাপ্লাই স্যানিটেশন সাবিন ইসলাম আপাও জয়েন করেছে। তো আমি কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে প্রথমেই সকলকে ধন্যবাদ জানাইতে চাই। আমার 6টা মেন্টর সিটি প্লাস পাশাপাশি অন্য যারা জয়েন করতেছেন, এবং বিশেষভাবে আইটিএন বুয়েট যারা এই স্যানিটকটি অর্গানাইজ করেছে। ধন্যবাদ আমিন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি শুনছিলাম আসলে গত দুইটা যে সিটি প্রেজেন্ট করলো খুবই সুন্দর প্রেজেন্টেশন ছিল, তাদের এক্সপিরিয়েন্সটা বর্ণনা করেছে। তো আমাকে যে বিষয়টি আপনি জানতে জানতে চেয়েছেন যে সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশনের ক্ষেত্রে কুষ্টিয়া পৌরসভা যে কাজগুলো করে আসছে সে সম্পর্কে। তো হ্যাঁ, আমি স্টার্ট করি। আপনার আইএমআইএস বললেন, আমরা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা স্যানিটেশনের ক্ষেত্রে শুরু করেছি এটাও আমরা, এবং এটার কাজ চলমান, এটা আপনারা জানেন। এবং আমরা এই আইএমআইএস কে আরেকটু আপগ্রেড করার জন্য ডিপিএইসির সাথে খুব রিসেন্টলি কাজ করেছি। আমি গত পরশু দিনে ঢাকাতে গিয়েছিলাম, আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমার অ্যাসিস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই। আমরা এই ইমপ্রুভড একটা আইএমআইএস সিস্টেম আমরা কুষ্টিয়াতে চালু করতে চাচ্ছি আর কি। এবং এই আইএমআইএস এর যে বর্তমানে যে প্রাইভেট অপারেটর স্টিম ট্রেক তাদের সার্ভারটাই আমরা ব্যবহার করছি। বাট বাংলাদেশ গভর্নমেন্টের যে স্যানিটেশন ড্যাশবোর্ড রয়েছে ডিপিএসির, আমরা চাচ্ছি যে আইএমএসটাকে এমন ভাবে কানেক্টেড করতে, ইমপ্রুভড আইএমআইএসটা, যাতে আপনার সরাসরি আমরা আইএমআইএস এর ডাটাটা এখানে ইনপুট করব এবং এটা ন্যাশনাল স্যানিটেশন ড্যাশবোর্ডে চলে যাবে। এই ধরনের একটা জিডাব্লিউএসসি এবং এসএনভি আমাদেরকে হেল্প করতেছে এই বিষয়টাতে। তো আমরা ডিপিএসসি কে অলরেডি রিকোয়েস্ট করেছি এবং তার ডিপিএসসি হচ্ছে বলেছে যে তাদের স্যানিটেশন ড্যাশবোর্ডের সাথে আমাদের আইএমআইএস কে কানেক্ট করে দিবে। তো আমরা সেটা নিয়ে কাজ করতেছি আর কি, এটা এমওইউ হবে আমাদের ডিপিএসসির সাথে। তো এটা হচ্ছে আপাতত আপডেট, এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমাদের আইএমআইএসটা অন বোর্ড হবে এবং স্যান বোর্ডের সাথে কানেক্টেড হবে, যেখান থেকে সারা দেশ এবং দেশের বাইরের মানুষ আমাদের এই তথ্যগুলো দেখতে পারবে, স্যানিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ আদার ওয়েস্ট ম্যানেজমেন্ট ইস্যুগুলো বা এর তথ্যগুলো। সেকেন্ড হচ্ছে যে স্যানিটেশন ট্যাক্স এর কথা আপনি বলেছেন। রণবীর আমরা ভাই, একটু একটু ইন্টারাপ্ট করব যে আইএমএস সম্পর্কে যদি একটু বলেন যে আইএমএসটা আসলে আপনারা কিভাবে সেবা দিচ্ছেন বা এটা কিভাবে ইউজ করছেন, কারণ এখানে অন্যান্য পৌরসভা থেকে আছেন, ওনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভাই। আইএমআইএস আমরা বললাম এটা আসলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমরা প্রথম দিকে আমরা আইএমআইএসটা শুরু করেছি আসলে শুধু স্যানিটেশন সার্ভিস, এমটিং সার্ভিস দিয়ে শুরু করেছিলাম। যে এই প্ল্যাটফর্মে যখনই একজন মানুষ আবেদন করে, আমাদের এমটিং সার্ভিস আছে প্রাইভেট যে অপারেটরের মাধ্যমে, যে সেপটিক ট্যাঙ্ক বা পিট যে খালিকরণ সেবাটা, সেই সেবাটা আমরা একটা নির্দিষ্ট ট্যারিফের বিনিময়ে দিয়ে থাকি। প্রথমে এটা পৌরসভাই দিত, পরবর্তীতে আমরা প্রাইভেট সেক্টরকে এটা আউটসোর্স করেছি। তো আইএমআই সিস্টেমে যে ডাটাটা স্টোর হয় যখনই একজন আবেদনকারী আবেদন করেন, আমাদের প্রাইভেট অপারেটরটাই আপাতত আইএমআইএসটা আপগ্রেড করতেছেন, যেহেতু তারাই সার্ভিসটা দেয়, আমরা এটা জাস্ট লুক আফটার করি। তো যখনই একটা আবেদন জমা পড়ে, সেই আবেদনের যে নাগরিক আবেদন করছে তার সেপটিক ট্যাঙ্কের সাইজ, তার বাড়ির ঠিকানা,
কত ট্রিপ লাগতে পারে, ডিটেলস গুলো এন্ট্রি করেন। তো এবং পরবর্তীতে সেটার সার্ভিসটা হয়ে গেলে সেই সার্ভিসটা যে কমপ্লিটেড সেই ডাটাটাও প্রাইভেট অপারেটর এন্ট্রি করেন। তো পরবর্তীতে যে কেউ আইএমআইএস দেখলে আসলে আমাদের কোন মাসে কতগুলো পিট সেপ্টিক ট্যাঙ্ক খালি হয়েছে সেই সেবা এটা দেখতে পারবেন। প্লাস পরবর্তীতে আমরা আইএমএস এর সাথে আমরা যে জিআইএস ডাটা, কুষ্টিয়া পৌরসভার মাস্টার প্ল্যান জিআইএস ডাটাটাও ইন্টিগ্রেট করেছি। সুতরাং প্রাইভেট অপারেটর এখন চাইলে দেখতে পারেন আসলে যে হোল্ডিং নাম্বার থেকে আবেদনটি হয়েছে সেটা আসলে শহরের কোথায় অবস্থান করছে, কোন দিক দিয়ে তার গাড়িটা যেতে গেলে সুবিধা হয় সেটাও প্রাইভেট অপারেটর দেখতে পারে আর কি। স্টিল এটা আসলে পাবলিক না, পাবলিক হয়নি এখনো, জাস্ট প্রাইভেট অপারেটর এবং কুষ্টিয়া পৌরসভাই দেখতে পাচ্ছে। এবং পরবর্তীতে সেবা দেওয়ার পরে যে ফিডব্যাকটা, কাস্টমার ফিডব্যাক, সেটা আইএমআইএস এ জমা হয় এবং আইএমআইএস থেকে পৌরসভা চাইলে যে কোনো সময় একটা মান্থলি রিপোর্ট, অটোমেটিক রিপোর্ট জেনারেট করে নিতে পারে যে আসলে আমাদের স্ট্যাটাসটা কি। তো এইগুলো আসলে বেসিক আইএমআইএস এর ফিচার। এছাড়া পৌরসভার বেসিক তথ্যগুলো তো ওখানে আছেই। এবং আহ, কোন নাগরিক কত সালে কত তারিখে আসলে এমটিং সার্ভিসটা নিয়েছে এটা আমরা চাইলে, বা পার্টিকুলার এই হোল্ডিংটা কবে লাস্ট এমটিং সার্ভিস নিয়েছে এটা চাইলে দেখতে পারি। এইগুলো বেসিক ফিচার আইএমআইএস এর। তো এর সাথে আমরা যেটা বললাম আপডেটেড আইএমআইএস আমরা করতে যাচ্ছি, যেটা হয়তো আরো কিছু ফিচার এর সাথে অ্যাড হবে। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন স্যানিটেশন ড্যাশবোর্ডে বেশ কিছু বেসিক তথ্য পৌরসভার স্যানিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রয়েছে। তো আমাদের ইমপ্রুভ যে আইএমআইএম, সেখানে আমরা এই ডে টু ডে অপারেশনের যে স্যানিটেশনের তথ্যগুলো, প্লাস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তথ্যগুলো, যে এমটিং সার্ভিস প্রোভাইড যারা করে তাদের তথ্যগুলো, পৌরসভার ইনফ্রাস্ট্রাকচারের তথ্যগুলো, এগুলো সব ওখানে থাকবে আশা করি। তো এগুলো আপনারা খুব তাড়াতাড়ি আর ইমপ্রুভ ভার্সনটা আমরা আপনাদেরকে দেখাইতে পারবো বলে আমরা আশা করতেছি। এটা গেল আইএমআইএস এর দিক। সেকেন্ড আরেকটি বিষয় বলেছেন আপনি, স্যানিটেশন ট্যাক্স। তো আমরা সৌভাগ্যবান, আমরা 2021 সালেই স্যানিটেশন ট্যাক্সটা ইমপ্রুভ করতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের মডেল ট্যাক্স শিডিউল 2014 অনুযায়ী আমরা 12% পর্যন্ত স্যানিটেশন ট্যাক্স আমরা ইন্ট্রোডিউস বা ইম্পোজ করতে পারি নাগরিকদেরকে। তো আমরা 21 সালে স্যানিটেশন ট্যাক্স ইমপ্রুভ করেছি পরিষদের সিদ্ধান্ত নিয়ে, শুধুমাত্র সরকারি হোল্ডিং এবং কমার্শিয়াল হোল্ডিং গুলোতে 6%। তো সেটা আমরা শুরু করেছি 21 সাল থেকে, এবং বাৎসরিক প্রায় আমাদের 1 কোটি টাকা আসলে এখান থেকে ইনকাম হয় স্যানিটেশন ট্যাক্স হিসাবে 21 সাল থেকে। এটা একটা বড় ফিগার বাংলাদেশের রেসপেক্ট এবং কুষ্টিয়া পৌরসভার রেসপেক্টে তো বটেই। তো এটা আমরা চালু রেখেছি, বাট জেনারেল হোল্ডিং এ এখনো আমরা স্যানিটেশন ট্যাক্সটা ইম্পোজ করতে পারি নাই, বা দেশের বর্তমান পরিস্থিতিটা আপনি জানেন, এটা হয়তো ভবিষ্যতে জেনারেল হোল্ডিং ও ইম্পোজ এক সময় হবে। থার্ড আরেকটা ইস্যু আমি বলতে চাই বাইলর ক্ষেত্রে, যেটি আপনি প্রথমেই বলেছিলেন আমিন ভাই, যে স্যানিটেশন বাইল আমরা 2020 সালে প্রিপেয়ার করে 2021 সালেই আমরা স্থানীয় সরকার বিভাগে পাঠাই ভেটিং এর জন্য। যদিও এটা নিয়ে কনফিউশন রয়েছে আসলে আদৌ এই বাইলর ভেটিং প্রয়োজন আছে কিনা, বাট আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছিলাম এটা এন্ডোর্সমেন্টের জন্য, এখনো আসেনি, বাট আমরা এর কিছু কম্পোনেন্ট নিয়ে অলরেডি কাজ করছি এবং প্র্যাকটিস করছি। এইটি একটি বিষয় গেল। আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়টা আমি একটু, আপনার যে 3টি ইস্যু বলেছেন তার বাইরেও একটু বলতে চাই। আমাদের যে 2টা সার্ভিসে এখন 2টা প্রাইভেট অপারেটর কুষ্টিয়াতে কাজ করছে। একজন এমটিং এর জন্য লোকাল একটি এনজিও, চৌরাশ ফুলতলা কল্যাণ সংস্থা, এমটিং সার্ভিসের জন্য প্রাইভেট অপারেট আমরা আউটসোর্স করেছি। এবং আগে এখানে আমাদের প্রায় আসলে বছরে 3 লক্ষ টাকা মতো সাবসিডি দিতে হতো 21 সালের আগ পর্যন্ত। এবং 21 সালের পর থেকে আমরা অন অ্যান অ্যাভারেজ পৌরসভা সাবসিডি দেওয়া লাগছে না, বছরে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা আমরা প্রাইভেট অপারেটরের কাছ থেকে রয়্যালটি পাচ্ছি। এবং আমাদের শুধু একটা কাউন্ট করা হয়নি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা, যে ভ্যাকুট্যাক গুলো আমরা তাদেরকে দিয়েছি তার ডেপ্রিসিয়েশনটা কাউন্ট করা হয়নি ফিগারের মধ্যে। আরেকজন প্রাইভেট অপারেটর কুষ্টিয়াতে কাজ করে ট্রিটমেন্ট এবং রিউজের জন্য। আপনি জানেন বাংলাদেশে অনেক পুরাতন একটি এফএসটি, আমরা 2008 সালে প্রথম আমরা কম্পোস্টিং এর কাজ প্ল্যান্ট স্থাপন করি, এবং 12 সালে আমরা এফএসটিপি স্থাপন করি, এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট আমরা 12 সাল থেকেই শুরু করেছি। কম্পোস্টিংটা হচ্ছে বোথ ফেকাল স্লাজ অ্যান্ড অর্গানিক ওয়েস্ট থেকে 2012 সাল থেকেই। তো আমরা ওখানেও যে প্রাইভেট অপারেটর বর্তমানে এরাস ভেঞ্চার্স লিমিটেড, অনেক চড়াই উচ্চাই পেরিয়েছি আসলে এই সারটা মার্কেটিং করার জন্য প্রাইভেট অপারেটরের ব্যবসাটা যাতে ঠিকঠাক ভাবে সে করতে পারে। তো অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমরা আসলে এই অবস্থা 16 সালে আমরা এই এরাস ভেঞ্চার্স এর সাথে চুক্তি করেছিলাম। তারা 21 সালে আসলে ব্রেক ইভেন পয়েন্টে আসে এবং তারপর থেকে এখন একটু রয়্যালটি দেখছে।
একটু তারা প্রফিট মার্জিন পাচ্ছে। আমি 24 সালের স্ট্যাটাসটা যদি আপনাকে জানাই, 24 সালে তারা প্রায় 24 লক্ষ টাকার কম্পোস্ট বিক্রি করেছে। তাদের 22 লক্ষ সামথিং টাকা, 18 লাখ সামথিং টাকা তাদের খরচ হয়েছিল, 4 লাখ টাকা প্রায় প্রফিট মার্জিন। এটা 24 সালের স্ট্যাটাস। 25 সালে আমি আশা করতেছি আরো বেশি হবে, কারণ এই কুষ্টিয়া এই কম্পোস্টের মার্কেটটা আসলে দিন দিন বাড়ছে এবং বর্তমানে প্রাইভেট অপারেটর সাপ্লাই দিয়ে পারছে না, এত ডিমান্ড আসলে তাদেরকে কাছে রয়েছে। এটা গেল আমার। এবং এই এফএসটিপি যাদেরকে দিয়েছি তারা 50,000 টাকা রয়্যালটি দেয় আমাকে, পৌরসভাকে, এই প্লান্টের লিজ মানি হিসাবে। তো এভাবেই দুইটা প্রাইভেট অপারেটরের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট রিউজ পার্টটা, আরেকটা পার্ট হচ্ছে এমটিং সার্ভিস দিয়েছি। যেটা বাকি রয়েছে আসলে প্রাইমারি কালেকশন ফর সলিড ওয়েস্ট, এইটাও আসলে আমরা চিন্তা করতেছি প্রাইভেট কোনো সেক্টরকে আউটসোর্স করার জন্য, যেহেতু দুইটা প্রাইভেট সেক্টরকে আউটসোর্স করার রেজাল্টটা পৌরসভা অথরিটির কাছে বেশ ভালো এবং পজিটিভ মনে হয়েছে, ইন এ সেন্স অফ ম্যানেজমেন্ট, ইন এ সেন্স অফ ফাইন্যান্স। তো আমরা এই প্রাইমারি কালেকশনটা ফর সলিড ওয়েস্টটাকে আউটসোর্স করার জন্য চেষ্টা করতেছি। আমরা এসএনবি সহায়তায় আমরা আসলে একটা ইওআই তৈরির কাজ করতেছি। আমরা হয়তো খুব শর্টলি আমরা এটা পাবলিশ করব ইওআই, আশা করব সবার কাছ থেকে, এবং প্রাইভেট অপারেটর যারা লোকাল বা ঢাকার বা বাইরে যে কেউ ইন্টারেস্টেড পার্টির কাছ থেকে আমরা ইওআই চাইবো, এবং এটা আমরা আউটসোর্সিং এর দিকেই যাবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আপাতত স্ট্যাটাস। যদি আরো কোনো ইস্যু থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আই ট্রাই টু অ্যান্সার। থ্যাংক ইউ অমিত ভাই। থ্যাংক ইউ রণবীর ভাই, আপনি বেশ কিছু ইস্যু কভার করেছেন এবং আমি আশা করব যে অন্যান্য পৌরসভা থেকে যারা জয়েন করেছেন এটা তাদের জন্য আসলে খুবই হেল্পফুল হবে এবং একটা শিক্ষণীয় হবে। আপনারা যেভাবে প্রাইভেট পাবলিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মাধ্যমে আপনারা যেভাবে ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্টটাকে আপনারা পরিচালনা করছেন, এটা আসলে খুবই একটা শিক্ষণীয় ব্যাপার। তো এই ব্যাপারে যদি কুষ্টিয়া পৌরসভার কাছে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আরো বিস্তারিত জানতে চান, ফ্লোর ইজ ওপেন, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, আমি হাত দেখতে পাচ্ছি। আতিক ভাই। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি আতিক ভাই, শুনতে পাচ্ছি। সবগুলি শোনার চেষ্টা করছিলাম এবং কুষ্টিয়া পৌরসভা থেকে অনেক মানে ইন্টারেস্টিং কিছু বিষয়গুলি নিয়ে কাজ করছেন। ধন্যবাদ, আপনি সবগুলিকেই চেষ্টা করেছেন আমাদেরকে সহজ করে বোঝার জন্য। তো এখানে যেহেতু অনেক পৌরসভা আছে, হয়তো বা এটা এই ধরনের আরো প্রোগ্রাম হবে এবং আরো এঙ্গেজমেন্ট হবে। আপনি যদি কুইকলি 2 থেকে 3টা পয়েন্ট বলতেন, যেটা অন্যান্য পৌরসভার জন্য যারা কাজ করছে, এই বিশেষ করে আইএমআইএস এই 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 জায়গাটাতে ইমপ্রুভ করার জন্য বা তিনটা তিনটা মানে চ্যালেঞ্জ যারা ওভারকাম করতে পারবে, এরকম যদি হাইলাইট করতেন, যেটা অন্য পৌরসভাগুলো এই মুহূর্তে যদি প্রোগ্রেস করে তাহলে তারা এটাকে ফোকাস করবে আর কি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে, থ্যাংক ইউ আতিক ভাই। আমরা যেটা ডিপিএইসি থেকে জাস্ট যে মিটিংটা আমি রেফারেন্সটা দিলাম, সেখানে ডিপিএইসি আসলে সারা বাংলাদেশের পৌরসভাগুলোর এই স্যানিটেশন ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটাকেই আসলে আইএমআইএস এর আওতায় আনতে চাচ্ছে। বাংলাদেশ সরকারের একটি ইচ্ছাও রয়েছে, যেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম। তো প্রাইমারিলি ডিপিএইসি কে যদি কোনো পৌরসভা অ্যাপ্রোচ করে, ডিপিএসসি এর সাথে কানেক্টেড অনেকগুলো প্রাইভেট আইএনজিও রয়েছে বা টেকনিক্যাল বডি রয়েছে, যারা এ বিষয়ে হেল্প করতে পারে তাদেরকে আইএমআইএস ডেভেলপমেন্ট নিয়ে। তো কোনো পৌরসভা যদি ইন্টারেস্টেড থাকে, তারা আসলে ডিপিএসসির সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে তারা আইএমআইএস ডেভেলপ করার ক্ষেত্রে হেল্প পেতে পারে বলে আমি আশা করি। আর যাদের শহরে, যে শহরগুলোতে আপনার প্র্যাকটিক্যাল অ্যাকশন বা এসএনভি বা ওয়াটারের কাজ করতেছে, তারা সেই প্রাইভেট অপারেটরকে অ্যাপ্রোচ করলেও আমার বিশ্বাস দে ক্যান কানেক্ট উইথ ডিপিএসি অ্যান্ড দ্য আদার প্রাইভেট অপারেটর যারা আসলে এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তারা এটা ইজিলি এই আইএমআইএসটা ডেভেলপ তার শহরের জন্য করতে পারে বলে আমার ধারণা। এবং প্রাইভেট অপারেটর আমি জানি ওয়াটার এইড, প্র্যাকটিক্যাল অ্যাকশন বা এসএনভি, তারা এই বিষয়ে হেল্প করার জন্য বসে আছে। তারা থেকে বললেই তারা এই বিষয়টাতে হেল্প করতে পারে। আর টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে, এটা আসলে তারা ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে পৌরসভা অথরিটিকে বা পৌরসভা ডেডিকেটেড টিমকে দে ক্যান হেল্প টু অপারেট অ্যান্ড মেনটেন রেগুলারলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আতিক ভাই। থ্যাংক ইউ রণবীর ভাই। আমি রণবীর ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই আতিক ভাই আপনার জন্য। সেটা হচ্ছে যে আইএমআইএস, যেটা রণবীর ভাই বলছিলেন যে ওনারা এখন একটা রিভাইজড ভার্সন আইএমআইএস ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছেন ডিপিএইচির সাথে, যেটা আসলে জিডব্লিউএসসি তারা সাপোর্ট করছে এবং ওইটার নাম হচ্ছে বেজ আইএমআইএস। তো বেজ আইএমআইএসটা হচ্ছে এমন একটা আইএমআইএস হবে যেটার মডিউলটা আপনার ওপেন সোর্সিং করা থাকবে।
যেটা ওপেন থাকবে সোর্সটা। সো যে কোনো পৌরসভা চাইলে সেই সোর্সটাকে ইউজ করে, ওনার হয়তো কিছু টেকনিক্যাল সাপোর্ট লাগবে, যেটা রণবীর ভাই বলছিলেন, সেই টেকনিক্যাল সাপোর্টটা পেলে যে কোনো পৌরসভা চাইলেই আইএমআইএস তার পৌরসভায় সে ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু আইএমআইএস এর সবচেয়ে বড় মানে যেই চ্যালেঞ্জ, যেটা আসলে কঠিন কাজ হয়ে যায়, সেটা হচ্ছে ডেটা কালেকশন করা। এবং এটা আসলে অনেক ব্যয়বহুল। এবং এটা হয়তো পৌরসভা চাইলে সে আস্তে আস্তে ওয়ার্ড বাই ওয়ার্ড আস্তে আস্তে করে ডেটাগুলো কালেক্ট করে সে আইএমআইএস এ যদি যুক্ত করতে পারে, তাহলে আইএমআইএস সে পৌরসভায় ব্যবহার করতে পারবে। জি, থ্যাংক ইউ রণবীর ভাই, থ্যাংক ইউ আতিক ভাই। আমি দেখতে পাচ্ছি আমার আরেকজন হ্যান্ড রেজ করেছেন, ডক্টর আফসানা। প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। আপনার পরিচয় দিবেন প্লিজ, এবং আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি ডক্টর রাফসানা পারভিন শাহিদ। আমি কথা বলছি ব্যাংকক থেকে, চুলালঙ্কার ইউনিভার্সিটি। আমি রিসার্চ ফ্যাকাল্টি ওভার হিয়ার। So very nice presentation. Thank you, Dr. Atik Malik, to send me the link. Otherwise, I didn't know that you have a very this session series, I think today, session 4 today. ইয়া। So my question is very simple. First, like you are doing really great, the municipalities. You are talking several municipalities here. So I really want to know that when you are going to work on the field level, there is a like, and I think huge engagement from the public. So you have to work with the people. So and you are implying the tax also to them. So what is their reactions when you're applying the tax, when you're going to tell them that these activities you're going to take, how you connect the other stakeholders who are ultimate user of these projects? So how you connect with the people and what is their reactions actually? I'm not going to technical session because I'm not too technical person about these things. জি, রণবীর ভাই। Okay, thank you, Dr. Afsana. It's a very nice question, and I'm welcoming you as you are taking part from abroad. Yes, there are some issues to connect the people who are actually the direct beneficiary or the city dweller for whom we are serving. Actually, whenever a municipality is imposing taxes or thinking about imposing taxes, they disseminate this information to the ward level. The municipalities have different platforms like ward level committees, town level committees, and at the same time, some other tools the municipalities have like miking, billboards, and others. Municipality disseminate information to the city developer that we are going to do this type of works. If you have any complaint or if you have any question, they can ask directly to the municipality. And as it's the municipalities are the is municipality, there is a lot of elected representative is there, and elected representative are running the municipality, so the every people have their representative with them to connect, to communicate what's going on in the municipality and how it's happening. Apart from that, municipalities in after 1 or 2 years or sometimes maybe with under different project make a survey regarding the city developers' willingness to pay of these services, regarding the city developer satisfaction level about these services. So this is how the municipality actually connect with the city people. Different platform is there. Sometimes the survey and interview is there. So these are the ways the city authority actually take information from the city developers' perception regarding the service, regarding the taxes the city authority is going to impose. And apart, if I can mention the municipality, Kushtia municipality's perspective, we are imposing sanitation taxes there. There is no big deal, no big issues comes from the city developers. As I already said, I impose sanitation taxes only for the government holdings and for the commercial holding. And there is no negative issues or negative message being spread in the city. We did not go to the public general holding yet. Maybe there some issues come while we impose these taxes to the general holding, but we didn't do it yet. Apart from that, the private operators in Kushtia, we are taking a royalty from the private operator as well. Whenever we're expecting EOI from different private operators, and we send message to them that yes, these are the infrastructure municipalities have. If you want to take this service as an outsourced partner, you have to provide this lease money, you have to provide this royalty to the municipality, so that municipality can make capital expenditure in near future. So
this is not a big issue for Kushtia municipality right now, because the private operators are very eager to take this opportunity. With the tax, the fee we actually asking to them is very minimum in context of Bangladesh as well. So it's not a big issue being treated in for both private operators and for the city authority till now. Thank you. Thank you, Kushtia municipality, for the nice answers. Thank you. Thank you, Dr. Afsana, for joining us from abroad, and thanks for your nice question. And thank you, রণবীর ভাই, আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আমরা স্যানিটেশন ট্যাক্স নিয়ে আরেকটু বিস্তারিত জানবো, যেটা ঝিনাইদহ কুষ্টিয়া বলছিলেন যে ওনারা আসলে এখন হাউস হোল্ডের উপর আসলে ট্যাক্সটা এখন ইম্পোজ করেননি, ওনারা করেছেন হচ্ছে ইনস্টিটিউশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর। তো যার ফলে হাউস হোল্ডের যেই কমার্শিয়াল হোল্ডিং, রিয়াকশন, সরকারি এবং কমার্শিয়াল, কমার্শিয়াল হোল্ডিং, রাইট, আপনি হচ্ছে শুধু সরকারি প্রতিষ্ঠান এবং কমার্শিয়াল হোল্ডিং গুলোকে আপনারা ট্যাক্স ইম্পোজ করেছেন, বাট আপনারা এখনো হাউস হোল্ড লেভেলে করেননি। এই হাউস হোল্ড লেভেলে ট্যাক্স ইম্পোজের বিস্তারিত আমরা জানবো ঝিনাইদহ পৌরসভার কাছ থেকে। আমরা ঝিনাইদহের কাছে যাব, বাট তার আগে আমরা যেতে চাই লক্ষ্মীপুর পৌরসভায়। লক্ষ্মীপুর পৌরসভা, আমার সাথে যুক্ত আছেন জুলফিকার ভাই। ওকে, জুলফিকার ভাই আপনাকে দেখতে পাচ্ছি। স্বাগতম জুলফিকার ভাই, এবং আসসালামু ধন্যবাদ আলাইকুম ভাই, ভালো জয়েন আছেন? করার জন্য। গুড ওয়ালাইকুম মর্নিং। আসসালাম। আমি একটু আপনার কাছে প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে অন্যান্য পৌরসভার জন্য একটু বলতে চাই যে আপনারা জানেন যে এই বাংলাদেশে এফএসটিপির যে আন্দোলনটা শুরু হয়েছিল, যে মুভমেন্টটা, যে ফিকাল স্ল্যাশ ট্রিটমেন্ট করার যে ইনিশিয়েটিভ শুরু হয়েছিল, তখন ডিপিএইচির আন্ডারে 11টি ফিকাল স্ল্যাশ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়, ছোট আকারের কিছু বেড তৈরি করা হয়, 11টি পৌরসভায় তৈরি করা হয়। এবং এই 11টি পৌরসভার মধ্যে এখন শুধুমাত্র একটি পৌরসভায় সেই ট্রিটমেন্ট প্ল্যানটা ফাংশনাল আছে, সেটা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা, যদি আমি ভুল না করে থাকি। এবং ঠিক আছে। লক্ষ্মীপুর পৌরসভা আপনাদের সেই আপনাদের যে উইলিংনেস এবং আপনাদের যে পলিটিক্যাল উইল ছিল যে আপনারা সেটাকে ফাংশনাল রাখবেন, এবং আপনারা যে সেবাটা চালু রেখেছেন, এবং পাশাপাশি এখন আপনাদের নতুন করে একটি সলিড ওয়েস্টের জন্য বড় একটি ডাম্পিং সাইট তৈরি হয়েছে, এবং এফএসটিপির জন্য আপনারা নতুন জায়গা নিচ্ছেন এবং নতুন করে ব্যবস্থা করছেন। সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। এবং তার পাশাপাশি আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন, অন্যান্য পৌরসভাও নিয়েছে, বাট আপনারা এটা খুব একটা অনুকরণীয় একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা হচ্ছে ইলিগাল যে কানেকশনগুলো আছে সেপটিক ট্যাঙ্ক এবং টয়লেটের, সেইগুলো ডিসকানেক্ট করার জন্য আপনারা জোরালোভাবে পদক্ষেপ নিয়েছেন, এবং তার জন্য আপনারা একটা কমিটিও সম্ভবত ফর্ম করেছিলেন, যে কমিটির আন্ডারে এই কাজগুলো খুব জোরালোভাবে হয়েছে। তো জুলফিকার ভাই, আপনি প্রথম আপনার পরিচয়টা একটু দেবেন সবার কাছে, এবং আপনি আমাদেরকে একটু জানাবেন যে মেন্টর সিটি হিসেবে আপনারা এই যে উদ্যোগগুলো নিচ্ছেন, এই উদ্যোগগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানাবেন। থ্যাংক ধন্যবাদ ইউ। আনিল ভাই, আইটিএন বোর্ডকে ধন্যবাদ আজকের এই সিন্ডিকেট টক কপেতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু সংক্ষেপে বলি। লক্ষ্মীপুর পৌরসভার 15টা ওয়ার্ড এবং আয়তন হলো 28 বর্গ কিলোমিটার, যার মধ্যে হোল্ডিং সংখ্যা হলো 26,000। আমাদের প্রতিদিন ময়লা হয় প্রায় 80 মেট্রিক টন, তার মধ্যে আমরা 35 মেট্রিক টন পর্যন্ত আমরা আমাদের সংগ্রহ করি, এবং সেটার আসলেই ঠিকমতো বাছাই যেহেতু হচ্ছে না, এই জন্য আসলে পুরাটা আমরা ডাম্পিং এ করতে পারতেছি না। এবং আমাদের 2013 সাল থেকে একটা এপিএসটিপি চালু আছে, এবং এপিএসটিপির মাধ্যমে আমরা আসলেই প্রতিনিয়ত আমাদের তিনটা ভ্যাকুয়াম ট্রাক আছে, একটা 2000 লিটার, একটা 1500 লিটার এবং একটা 1000 লিটার। ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে আমরা সাধারণত ময়লাগুলো সংগ্রহ করি, এবং আমাদের যে এপিএসটিপি আছে এপিএসটিপিতে আমরা করি, যার কারণ পরবর্তীতে সেখান থেকে আমরা পরিষ্কার ফ্রেশ হয়ে আমরা এই থেকে আমাদের 13 সাল থেকে এ পর্যন্ত আমাদের এপিএসটিপি থেকে ইনকাম হলো প্রায় 15 কোটি টাকা। তারপরে এবং এটা আমরা এপিএসটিপিটা আসলে চালাই হলো আমাদের এই গ্রাহক সরাসরি আবেদন করবে। আমাদের আসলে এখনো শুরু আইএমএস চালু হয় নাই, আমরা সরাসরি গ্রাহক থেকে আবেদন নিই, আবেদন নেওয়ার পরে আমরা 24 ঘন্টার মধ্যে চেষ্টা করি সেটাকে বাস্তবায়ন করার জন্য। এবং এই আমাদের একটা সবচেয়ে বড় যেটা আপনি বলেছেন, ড্রেন সংযোগ, যে ড্রেনের সাথে ইদানিং দেখা যাচ্ছে যে কিছু গ্রাহক স্যানিটেশন লাইনটাকে গ্রাহক ড্রেনের সাথে সংযোগ করে। এ ব্যাপারে আমাদের খুব বেশি একটা টিম আছে, আমরা প্রতিনিয়ত এটা ব্যাপারে এই মনিটরিং করা হয়, এবং এর মাঝে আমরা প্রায় গত 3 বছরে প্রায় 15 লাখ টাকায় গ্রাহক থেকে ওদেরকে জরিমানা করেছি, এবং জরিমানা যেটা রাজস্ব আমাদের রাজস্ব আয় থেকে বৃদ্ধি হচ্ছে। এবং
পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলারও ব্যবস্থা নেওয়ার এখন পরিকল্পনা আছে, যেহেতু শুধু জরিমানা দিয়ে হচ্ছে না, মামলা না করলে এটা হচ্ছে না। এই ব্যাপারে আমাদের প্রশাসক মহোদয় সাহেব খুবই ভালো উদ্যোগ নিচ্ছে। তারপরে ইতিমধ্যে আমরা টেন টাউন প্রজেক্ট থেকে আমাদের আইএমএস করার জন্য একটা অলরেডি সার্ভে হয়ে গেছে, হয়তো খুব অল্প সময়ের মধ্যে ওনারা আমাদেরকে সেই সফটওয়্যারটা হ্যান্ড ওভার করবে। ওটা হলে আমাদের আরো দ্রুত কার্যকর হবে। এবং টেন টাউন প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা নতুন করে একটা এপিএসটিপি, আবার নতুন একটা এপিএসটিপি হচ্ছে, এবং সেখানে আমাদের অলরেডি সলিড ওয়েস্ট থেকে সার সার করার এবং এটাকে ট্রিটমেন্টের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সবকিছুই করা হচ্ছে। আমাদের আমরা যে যে ইয়েটা নিচ্ছি বেকন ট্রাকের, সেটা হলো আমাদের ফি হচ্ছে 2000 লিটার জন্য আমরা 2000 টাকা, 1500 করে আমরা আদায় করছি। এই হলো আমাদের মোটামুটি স্যানিটেশনের অবস্থা। জি আমিন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি ফ্লোরটা ওপেন করতে চাই। আপনারা যদি আহ, লক্ষ্মীপুর পৌরসভার কাছ থেকে কোনো কিছু জানতে চান বিস্তারিত, আপনারা প্লিজ আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি পোস্ট করতে পারেন। হ্যাঁ ভাই, আমি জুয়েল ভাইকে জি, একটা জুয়েল ভাই, শামসুল ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম শামসুল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি একটা ভালো আছেন? বিষয় হচ্ছে, যেহেতু আপনারা গভর্নমেন্টের থেকে ডিপিএসসি টা করেছে, সেই জন্যই আমি বেশি কনসার্ন, কারণ আমাদের এখানে যেটা হয়েছিল খুবই ছোট আকারে এবং এনজিও মাধ্যমে, আমরা এখনো সরকারি তহবিল থেকে সরাসরি করতে পারি। আমি যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে, ধরেন যে যে কোনো ট্রিটমেন্ট প্ল্যান যখন আমরা করি, তার উদ্দেশ্য থাকে কি, আহ, একটা ময়লাকে পরিশুদ্ধ করা। অর্থাৎ পরিশোধ আমি কর। যদি ফিকাল সিলাজের কথা বলি, তাহলে ফিকাল সিলাস ট্রিটমেন্ট করতেছি আমরা। তার বিওডি যদি ধরি, তার বিওডি 300 নিয়ে আসলো, আমার স্ট্যান্ডার্ড কততে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে দেখতে হবে যে আমার এফ্লুয়েন্ট কততে যাচ্ছে, অর্থাৎ যখন আসছে সে কত বিওডি নিয়ে গেল এবং যাওয়ার সময় সে বেরিয়ে পরিবেশে কত গেল। প্রশ্ন হলো যে, আমরা সবাই প্রজেক্ট প্রজেক্ট এবং প্রজেক্ট বলতেছি, কিন্তু এই জায়গাটাতে কি ডিপিএইচসি আপনাদের রেগুলার এটা ট্রিটমেন্টের ইফিসিয়েন্সি, অর্থাৎ সে কি ধরনের ঠিক কতটুকু ট্রিটমেন্ট করতে পারলো, কতটুকু কমাতে পারলো, এরকম রেগুলার কি পরীক্ষা করার কোনো সুযোগ কি ডিপিএইচসি আপনাদেরকে তৈরি করে দিয়েছে? কারণ অলরেডি তো আপনারা 15 থেকে 20 বছর এই প্রজেক্টের সাথে আছেন। আমি না এই শামসুল, বিষয়টা একটু জানতে চাই। জি শামসুল, যে মানে আমাদের আমি আগে যে বুঝবো কি করে যে আপনার প্ল্যানটা, আমার শরীরটা আছে তার ভিতরে জীবন আছে কিনা, এটা আমরা জি বুঝবো কি করে যদি আমি এটাকে টেস্টে ওই জায়গাটায় আমরা না দেখতে পারি? এই বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু জানাতেন, তাহলে আমরা উপকৃত হতাম। আগে আগে আমাদের যে এপিএসটিপি ছিল ওটাতে আসলে পাবলিক হেলথ থেকে কিছুই করে না, আমরাই যাই করতাম। আর এখন যে টেন টাউন প্রজেক্ট থেকে যে প্রকল্পটা হচ্ছে, ওইটা কিন্তু ওনারা আগামী প্রকল্প বাস্তবায়নের পরে 2 বছর কিন্তু ওনাদের মনিটরিং এ থাকবে। এই মনিটরিং এ থাকবে, তখন হয়তো এটা নিয়ে তখন আলোচনা আছে। কিন্তু এর আগে গুলো আমরা যাই করতাম, আমরা নিজেরাই করতাম। আসলে ওনার কোনো টেস্ট ছিল না, কোনোটাই টেস্ট হতো না। তার মানে যেভাবে এটা আসতো এটাই আপনাদের ফিল্ড টেস্ট বা এরকম করে মিনি কোনো কিছু তৈরি করে দিয়ে যায় নাই, যেটা ল্যাব হিসেবে আপনি দেখতে পারেন যে না, এমন এমন কিছু? এরকম কিছুই করে নাই, এরকম কিছু নাই। তাহলে তো এইটা পৌরসভার পক্ষে এক সেট বিওডি 70,000 টাকা খরচ করে বুয়েট থেকে টেস্ট করে নিয়ে আসা তো সম্ভব না। জি। হুম। আচ্ছা, বুঝতে এখন পারছি। জি জি, থ্যাংক ইউ শামসুল ভাই, আপনি ইস্যুটি উত্থাপন করেছেন। এটা আসলেই পৌরসভার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে যদি পৌরসভা নিজ খরচে এই টেস্টগুলো, পিরিয়ডিক যে টেস্টগুলো আছে সেগুলো করে। তো এটার জন্য আসলে যেহেতু ডিপিএইচই 2 বছর একটা মনিটরিং এবং মেনটেনেন্স সাপোর্ট দিবে, আমার মনে হয় যে লক্ষ্মীপুর পৌরসভা আপনারা এই অ্যাপ্রোচটা করতে পারেন ডিপিএইচির কাছে, যে ওনারা আপনাদের এই টেস্টিং এর জন্য যদি কোনো একটা ব্যবস্থা করে দেয়, আপনাদেরকে প্রশিক্ষিত করে বা আপনাদের কিট কিনে দেয়, যেন আপনারা নিজেরাই এই টেস্টিংটা করতে পারেন। আহ জি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ হ্যান্ড রেজ করে প্রশ্নটি করতে পারেন লক্ষ্মীপুরের কাছে। ইতিমধ্যে চ্যাট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের যেই মেন্টর সিটির যে ব্রুশিয়ার, সেটা কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেই ব্রুশিয়ারটি ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। সেখানে আরো বিস্তারিত তথ্য আছে। মেন্টর সিটি হিসেবে লক্ষ্মীপুর পৌরসভা কি কাজ করছে, তাদের বেস্ট প্র্যাকটিসগুলো কি, সেখানে সচিত্র প্রতিবেদন সেখানে আছে, আপনারা সেটা দেখতে পারেন। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ জুয়েল ভাই। আমরা আবার আপনার কাছে ফিরবো যদি কোনো প্রশ্ন পাই। আমরা
একটু আগে আমরা কথা বলছিলাম স্যানিটেশন ট্যাক্স নিয়ে। কুষ্টিয়া পৌরসভা তারা বলছিলেন তারা কমার্শিয়াল এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে স্যানিটেশন ট্যাক্স তারা ইম্পোজ করেছেন। বাট আমরা জানি ঝিনাইদহ পৌরসভাতে কিন্তু স্যানিটেশন ট্যাক্স হাউস হোল্ড লেভেলে ইম্পোজ করা হয়েছে এবং সেটা সাকসেসফুলি সেটা সেখানে ইমপ্লিমেন্টেশনে আছে। তো আমার সাথে ঝিনাইদহ পৌরসভা থেকে জয়েন করেছেন আহ কামাল ভাই আছেন, বদর ভাই আছেন, বদরউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি। কামাল ভাই কি জয়েন করেছেন আমাদের সাথে? বদর ভাই আপনি আপনি মিউট আছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না বদর ভাই। ঝিনাইদহ থেকে কি আর কেউ জয়েন করেছেন? সাদ ভাই জয়েন করেছেন? ভাই আছে, আমিন ভাই। আচ্ছা, কামাল ভাই কি জয়েন করেছেন আমাদের সাথে? স্যার হচ্ছে যে একটা মিটিং করছে, আমি কি স্যারকে যে কানেক্ট করে নিব? স্যারের এসডিও স্যার আছে, বদর স্যার আছে। এসডিও স্যার, বদর বদর ভাই আছেন কিন্তু বদর ভাইকে আমি শুনতে পাচ্ছি না। বদর ভাই আপনি আরেকবার জয়েন করার চেষ্টা করবেন, আপনি মিটিংটা লিভ করে আরেকবার আমি জয়েন করবেন। আমি 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 আমার ডিভাইস থেকে আমি বদর স্যারকে কানেক্ট করে নিচ্ছি। অথবা সাদ ভাই আপনি একটু বদর ভাইয়ের কাছে একসাথে বসেন, তাহলে আমরা আপনাদেরকে শুনতে পারবো। তো যে ঠিক আছে, তো এইটা প্লিজ। হতে হতে আমি আপনার কাছে পরে আসছি। বদর ভাই, আমরা তাহলে আমাদের লাস্ট যে পৌরসভা বাকি থাকলো সৈয়দপুর পৌরসভা, সৈয়দপুর পৌরসভার কাছে শুনে আমরা আবার ঝিনাইদহের কাছে ব্যাক করব। তো সৈয়দপুর পৌরসভা পক্ষ থেকে জয়েন করেছেন আরিফ ভাই। আরিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আসসালামু আলাইকুম। আরিফ ভাই? জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আরিফ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। ওকে আরিফ ভাই, আপনার কাছে জানতে চাইবো খুব সংক্ষেপে যে আপনারা যে এফএসটিপি পরিচালনা করছেন, এটা আসলে বলতে গেলে বাংলাদেশের এখন মানে এই সময়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এফএসটিপি। আসলে যে এফএসটিপিটাতে গেলে মনে হয় যেন একটা পার্কে এসেছি, এবং এফএসটিপির মনে হয় না। আর এটা খুব সুন্দরভাবে আপনারা পরিচালনা করছেন। ওয়াটার এইডের সহযোগিতায় আপনারা, এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় আপনারা এফএসটিপি পরিচালনা করছেন। তো আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে যেহেতু একটা প্রকল্পের আন্ডারে এফএসটিপিটা হয়েছে এবং এখন পর্যন্ত ওয়াটার এইড এসকেএস ফাউন্ডেশন আপনাদেরকে সহযোগিতা করছে, বাট এই সহযোগিতাটা যখন থাকবে না, প্রজেক্ট এই যখন মাথার শেষ অর্ডার। হয়ে যাবে, হ্যাঁ যখন অর্ডার। শেষ হয়ে যাবে তখন আপনারা আসলে এই এফএসটিপিটা ওই মাথার পরিচালনার লাগবে, জন্য এই মাথার অর্ডার কি দেনা তো দিয়ে ধরনের, থাক, ওই অবস্থায় পেকিং দেও। আর ওই মাথাটা না আরিফ ভাই, জি জি ভাই। আপনারা তখন কি ধরনের বিজনেস মডেল চিন্তা করছেন বা এটা কিভাবে অপারেট করবেন বলে ভাবছেন? আমরা বিজনেস মডেল বলতে আমরা প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করার আর কি প্রসেসিং এ আছি। এটা আশা করতেছি আহ, সামনে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে আমরা একটা প্রসেসে চলে যাব। আর কোনো কারণে যদি আমাদের প্রাইভেট সেক্টর দিয়ে আমরা চালাতে না পারি, সেই ক্ষেত্রে পৌরসভা পার্সোনালি সেটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে আর কি। আচ্ছা, আপনি তাহলে আপনাদের এখন এফএসটিপি তে যেই আয় এবং ব্যয়ের যে এটা হচ্ছে সেটা কি আসলে আহ, মানে আয় দিয়ে কি এটার অপারেশন মেনটেনেন্স চালানো সম্ভব হচ্ছে নাকি এখনো আসলে ঘাটতি থাকছে? আহ, আমাদের আয় দিয়ে কিছু সাবসিডি থেকে যায় আর কি। দেখা যায় যে প্রতি মাসে খরচ তো সেম থাকে না, খরচ আপ ডাউন করে, সেক্ষেত্রে কিছু মাসে আর কি সাবসিডি প্রয়োজন হয়ে যায়। আমরা আচ্ছা টোটাল ক্যালকুলেশন করে দেখছি। আর সেখানে আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমাদের ভ্যাকুটেকের যে ইনকামটা সেটা সরাসরি আমাদের রেভিনিউতে চলে যায়। তো এই কারণে এটা আমরা এফএসটিপি তে কাউন্ট করতে পারি না। এফএসটিপি তে আমরা যদি আমাদের ভ্যাকুটেকটাকে এফএসটিপি তে সেপারেটলি কাউন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স থাকে, হয়তো বা কোনো মাসে আমরা প্রফিট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমরা এর আগে দুইটা পৌরসভা থেকে যেমনটা জানলাম, ওনারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাওয়ার কারণে ওনাদের কিন্তু এমটিং সার্ভিস বলেন এবং ওনাদের যে ট্রিটমেন্ট প্ল্যান অপারেশন বলেন, সেখানে কিন্তু ওনারা এখন ঘাটতিতে নাই এবং ওনারা বরং উল্টো আরো ওখান থেকে রেভিনিউ আর্ন করছেন। তো আমি আশা করব যে সৈয়দপুর পৌরসভা আপনারা যে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করার পরিকল্পনা নিয়েছেন এবং সেটা নিয়ে কাজ করছেন, তো আশা করি যে আপনাদের এফএসটিপিটা পৌরসভার আওতায় থাকবে এবং আপনারা প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করে এফএসপি কে ফাংশনাল রাখবেন। আহ, কারণ আমরা আমরা দেখেছি যে বাংলাদেশে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে প্রকল্প থেকে যে এফএসটিপি গুলো হয়েছে, তো প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে এফএসটিপি গুলো আসলে খুব ভালো কন্ডিশনে এখন নাই। তো যেখানে প্রকল্পের সাপোর্ট থাকে সেখানে এফএসটিপি ভালো থাকে, বাট তারপরে আসলে যেখানে পৌরসভা এটাকে নিজেরা টেক ওভার করে নেয়, তখন কিন্তু এফএসটিপি গুলো ভালো পর্যায়ে থাকে।
তার একটা মানে বেস্ট এক্সাম্পল একটু আগে আমরা দেখলাম লক্ষ্মীপুর পৌরসভা, যেখানে ডিপিএইচই 2013 সালে করে যে এফএসটিপি বাকি 10টা ফাংশনাল না থাকলেও কিন্তু ওনারা কিন্তু সেটাকে ফাংশনাল রেখেছেন। তো এফএসটিপি নিয়ে আমার আর কোনো প্রশ্ন নেই। আপনি যদি আপনার শহরের সিওয়াইজ বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে চান, আরিফ ভাই। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা বর্তমানে খুব একটা মানে গুরুত্বপূর্ণ কাজে আপনাদেরকে দেখাই একটু, এই হচ্ছে আচ্ছা, আমাদের অবস্থা, বর্তমান পরিস্থিতি আমাদের, এর মধ্যে জয়েন করে আছি আর কি। তো আমি ক্ষমা প্রার্থী। আহ, ঠিক আছে আরিফ ভাই, অনেক জি ধন্যবাদ। আপনি জয়েন করেছেন আপনার কাজের মধ্য দিয়ে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর আপনার সময় নেব না। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা অলরেডি সৈয়দপুরের মেন্টর সিটি যে ব্রোশার, সেটা আমরা লিঙ্কটা আপলোড করেছি, ঝিনাইদহটা আপলোড করেছি। আপনারা কাইন্ডলি যদি একটু বিস্তারিত জানতে চান সৈয়দপুর সম্পর্কে, এই ব্রোশারটা ডাউনলোড করে আপনারা আ- বিস্তারিত আর জানতে আমিন পারবেন। ভাই, সৈয়দপুরের এফএসসি ভিজিটের জন্য সবাইকে দাওয়াত দিলাম আর কি। এখন হয়তো বা সময় দিতে পারলাম না, আসলে ইনশাল্লাহ খুব ভালোভাবে সুন্দর মতো সবকিছুর আর কি উত্তর দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আরিফ ভাই, আচ্ছা জি থ্যাঙ্কস ফর জি জয়নিং। আমাদের সাথেই থাকেন। আমরা আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেশন আমরা শেষ করব। আমরা এখন জি বদর ভাই আপনার হাত দেখতে পাচ্ছি, আপনার কাছেই আসবো। আমরা এখন আমাদের যে লাস্ট পৌরসভা আছে, ঝিনাইদহ পৌরসভা, আমরা ঝিনাইদের কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই যে আপনারা যে স্যানিটেশন ট্যাক্সটাকে ইম্পোজ করেছেন, আপনারা তো হাউস হোল্ড লেভেলে ইম্পোজ করেছেন, তো ইম্পোজ করার ক্ষেত্রে তখন আসলে হাউস হোল্ডের দিক থেকে কোনো রিয়াকশন এসেছে কিনা, বা এটা কি সবাই আসলে উইলিংলি একসেপ্ট করেছে কিনা যে আমি আমার অন্যান্য যে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি তার পাশাপাশি আমি অ্যাডিশনাল আরো 5% ট্যাক্স আমি আমি যে দেব, এটা নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, শুধু এই ব্যাপারটাতে একটু জানতে চাই। জি বদর ভাই। বদর ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না। সাদ ভাই, আপনি কি বদর ভাইয়ের সাথে জি, আছেন? আপনি শুনতে আপনার পাচ্ছেন আমাকে এখন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনার এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার আমি স্যারের সাথে আছি, স্যার কথা বলুন। আমাকে কাইন্ডলি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি বদর ভাই, প্লিজ বলেন। এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি জি, এটা ঝিনাইদহ পৌরসভার পাবলিকের ক্ষেত্রে যে হয় যে এফএমএস ট্যাক্স ধার্য করার বিষয়ে এইখানে আমরা হচ্ছে ওই যে সমন্বয় কমিটির মিটিং, টিএলসিসির মিটিং, প্লাস হচ্ছে স্থায়ী কমিটি যেটা আছে, স্বাস্থ্য বিষয়ক যে স্থায়ী কমিটিটা ছিল, এই মিটিং এ পাশ করে তারপরে আমাদের যে স্থানীয় সরকার বিভাগ যেটা পৌরসভা পরিচালনা করেন, পৌর একের সুপারিশ ক্রমেই আমরা এই যে পাবলিকের উপরে যে 5% ট্যাক্স ইম্পোজ করতে পারছি এবং খুব সফলতার সাথেই এটা আদায় প্রক্রিয়া চলমান রয়েছে এখনো পর্যন্ত। আর সরকারি ক্ষেত্রে আমরা হচ্ছে 10% এফএমএস ট্যাক্স ধার্য করেছি এবং সফলভাবেই আদায় প্রক্রিয়া চলমান রয়েছে। জি বদর ভাই, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই সফলভাবে পরিচালনার ক্ষেত্রে আপনারা যখন হাউস হোল্ড লেভেলে এই ট্যাক্সটাকে ইম্পোজ করলেন, তখন আসলে কোনো জনগণ কোনো ইয়ে করেছে কিনা, তাদের কাছ থেকে কোনো রিয়াকশন এসেছে কিনা, নাকি তারা আসলে এটাকে স্বাগত জানিয়েছে যে আপনারা 5% ট্যাক্স এক্সট্রা নিচ্ছেন, এটার জন্য আপনারা কোনো এক্সট্রা সার্ভিস তাদেরকে দিচ্ছেন, মানে তারা কি এটাকে স্বাগত জানিয়েছে, নাকি তারা এটাকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া তারা জানিয়েছে, এইটা একটু জানতে চাই। জি জি, আমি বিষয়টা পরিষ্কার করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্রশ্ন করার জন্য। বিষয়টা পৌরসভা একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো এই সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মানে পাবলিক যখন বোঝে যে আমার উপরে বেশি ট্যাক্স ধার্য হচ্ছে, তখন রিয়াকশন আসলে স্বাভাবিক। বাট হুম। আমাদের এই যে ভ্যাকুটাক সার্ভিসের মাধ্যমে, মানে সিটি ওয়াইজ ইনক্লুসিভ স্যানিটেশন এই প্রোগ্রামটা হাতে নেওয়ার প্রেক্ষাপটে ম্যানুয়াল পদ্ধতিতে যে সিলাস কালেকশনের এটা পরিহার করার প্রেক্ষাপটে এটা পাবলিক এই যে আপনার ভ্যাকুটেকের মাধ্যমে যে আছে সিলাস কালেকশন করা, এটা তারা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং এই কাজটা যাতে আছে আমরা প্রপারলি মানে 100% সেবা প্রদান করতে পারি, তার জন্য তারা এই স্বাগতম জানাই। এবং এক্ষেত্রে তারা তাদের পক্ষ থেকে কোনো বিরক্তিকর ভাব প্রকাশ পায় নাই। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ আপনারা। আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে আপনারা যখন স্যানিটেশন ট্যাক্সটাকে ইম্পোজ করলেন, আপনি বলছেন যে আপনারা ভ্যাকুটেক দিয়ে সার্ভিস দিচ্ছেন, তাহলে আপনারা কি ভ্যাকুটেক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো ফি বা চার্জ নিচ্ছেন, নাকি আপনারা যে ট্যাক্স নিচ্ছেন ওই টাকার বিনিময়ে তাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন? না, এটা তাদের একটু কাছ বলবেন। থেকে ওই যে মানে একটা সার্ভিস চার্জ আছে ভ্যাকুটাকের জন্য। আমরা এটা তো বর্তমানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনারা সার্ভিস বিনিময়ে এখন একটা চার্জ নিচ্ছেন, কিন্তু আপনারা আসলে পুরো আহ, যে স্যানিটেশন সার্ভিস সেটাকে আসলে সচল রাখার জন্য আপনারা তাদের কাছ থেকে স্যানিটেশন ট্যাক্সটা নিচ্ছেন, এবং এটা এটা কি? আসলে আপনাকে ধন্যবাদ, এবং আমি খুব মানে সামান্য অল্প একটু কথার মধ্যে বলতে চাই। এই যে এটা চলমান রাখতে হলে, এই ভ্যাকুটাকের মাধ্যমে এটা চলমান রাখতে হলে আমাদের ভবিষ্যতে ট্রিটমেন্ট প্ল্যান বাড়াতে হবে, এবং ট্রিটমেন্ট প্ল্যান এরিয়া বাড়াতে হলে জমি কেনার প্রশ্ন আছে। জমি কেনার প্রশ্ন যেখানে আছে সেখানে টাকার প্রশ্ন আসে। তো এখন যদি আমরা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টের এরিয়া মনে করেন যে 2 বিঘা বাড়াবো, 2 বিঘা জমির দাম কিন্তু অনেক, 4-5 কোটি টাকাও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের টাকাটা কিন্তু আগে আর্ন করতে হবে। আমরা যে ক্যাপাসিটির মধ্যে মধ্যে আছি ঝিনাইদহ পৌরসভা, এই ক্যাপাসিটির ভিতর থেকে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। আমাদের মাত্র ভ্যাকুট্যাক আছে দুইটা, একটা আছে 1000 লিটারের আর একটা আছে 2000 লিটারের। কিন্তু পরিপূর্ণ সেবার আওতায় আনতে হলে মিনিমাম 5টা ভ্যাকুট্যাক দরকার, এবং আমাদের যা এফএসটিপি যে আছে এরিয়া আছে সেই এরিয়াও বাড়াতে হবে। তো আমাদের এই দুরূহ সাধ্য কাজগুলো করতে হলে তো টাকার প্রয়োজন আছে। তো এই প্রয়োজনীয়তা থেকেই আছে এফএমএস ট্যাক্স ধার্য করা। জি বদর ভাই, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে স্যানিটেশন যে পুরো সার্ভিসটাকে সচল রাখার জন্য মানে আপনাদের যখন ভ্যাকুটেক গুলোর আসলে এটার একটা লাইফ টাইম আছে, ভ্যাকুটেক গুলো নষ্ট হয়ে যাবে, এটার জন্য মেরামত লাগবে, এটার জন্য এটা রিপ্লেস করতে হবে। সো আপনারা ওই ইনভেস্টমেন্টের যে টাকাটা দরকার, বা আপনি নতুন এফএসটিপি দেওয়ার জন্য জায়গা কেনার জন্য যে টাকা দরকার, আপনি আসলে সেই পারপাসে আপনারা স্যানিটেশন ট্যাক্সটাকে আপনারা ইউটিলাইজ করবেন বলে প্ল্যান করেছেন, আমি জি জি, মানে যতটুকু বুঝতে কাজটা পেরেছি। কাজটা সাস্টেনেবল করার জন্য। কাজটাকে সাস্টেনেবল করার জন্য আপনারা আসলে সেই ফান্ডটাকে আপনারা আসলে এনশিওর করার জন্য স্যানিটেশন ট্যাক্সটাকে আপনারা এখন জি ইউটিলাইজ করছেন। জি, জি, অসংখ্য এবং ধন্যবাদ। 100% ইনশিওর করতে চাই আমরা। জি, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা আসলে সময়ের 5 মিনিট আসলে বেশি নিয়েছি। আমরা যেহেতু আসলে শুরু আমার এই যে করেছিলাম। হচ্ছে কথাগুলো গুছাই বলতে পারলাম না, এই জন্য মানে মোবাইলে কানেকশন থেকে আমি ভুল করেছি। না, 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 তো এই বদর ভাই, যে আপনার ল্যাপটপ কথা দিয়ে আমরা, ঘন্টা উচিত ছিল। না, তো আপনি আমি ওই যে আপনি সুন্দর করে ইয়ারফোনটা বলেছেন। শুনতে পাই না। আবার আপনারা কি বলতেছেন আমিও শুনতে পাচ্ছি না, আমি কি বলছি আপনারাও শুনতে পাচ্ছেন না। একটা হ্যাফাজার্ড অবস্থা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, যার কারণে না, আমি আমার আপনার, কথাগুলো মানে সরি, যার কারণে আমি আমার কথাগুলো হয়তো বা গুছাই বলতে পারি না। হয়তো বা কি আমি ধরে নিচ্ছি আমি গুছাই বলতে পারি না, এই ত্রুটির পূর্ণ ব্যবস্থাপনার জন্য। এর জন্য এই আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল সদস্যের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাই। আমাকে না সবাই বদর ক্ষমা ভাই, করবেন, আমি সুন্দরভাবে গুছাই বলবো। ক্ষমা চাওয়ার কিছু নয়, আপনি যথেষ্ট গুছিয়ে বলেছেন, এবং আমরা আপনার কথা পুরোপুরি শুনতে পেয়েছি। আমি আশা করি যে আমার সাথে যারা আছেন না, আমি অন্যান্য আমি পৌরসভা আমার থেকে। নিজের জায়গায় স্যাটিসফাইড হই না, সেই জন্য বললাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী যে আরেকটা সেশন করব পৌরসভার সাথে, আমরা তখন আপনার জন্য আলাদা একটা স্লট রাখবো, আপনি সেখানে আপনার কথাগুলো জি সুন্দর জি করে আরেকবার বলবেন। ভাই, জি আমি একটু রেসপন্স করি। জি, হ্যাঁ, শামসুল ভাই, প্লিজ। যেহেতু, হ্যাঁ, জাস্ট জাস্ট 1 মিনিটে, সেটা হলো যে জি, আমরা জি, সবসময় স্যানিটেশন ট্যাক্স নিয়ে অনেক কথাবার্তা বলছি। আমি একটা ফ্যাক্টস বলি, সেটা হলো যে পৌরসভা 4টে সাবজেক্টের উপরে ধরেন ট্যাক্স দেয়: হোল্ডিং, ওয়াটার, কনজারভেন্সি অ্যান্ড লাইটিং। তাতে দেখেন 27% ট্যাক্স সর্বোচ্চ আপনি ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হলো যে স্যানিটেশন ট্যাক্স যদি আমি 10%, 12% বা 5% দেই, তার মানে ইট ইন্ডিকেটস দ্যাট যে ফরিদপুর পৌরসভাকে 40,000 সেপটিক ট্যাঙ্ক প্রতি বছর পরিষ্কার করতে হবে, তাহলে আপনি স্যানিটেশন ট্যাক্স তাকে দিতে পারবেন। এখন 40,000, ফরিদপুর পৌরসভার এফএসটি 24 কিউবিক মিটার, তো 24 কিউবিক মিটার দিয়ে তো 40,000 হোল্ডিং কে ওয়ান্স ইন এ ইয়ার আপনি সাপ্লাই দিতে পারেন না। তার কারণ তাহলে তার উপরে ট্যাক্স ইম্পোজ করা অন্যায়। যেমন এখন আমরা অনেক জায়গায় ওয়াটার ট্যাক্স নিচ্ছি, তারপর কনজারভেন্সি ট্যাক্স নিচ্ছি। আমি এখন হেয়ারিং বোর্ডে আছি, সেই জন্য আমি বলছি, সেটা হলো তারা এসে বলতেছে আমার ওখানে তো মাসে একদিনও কনজারভেন্সি সার্ভিস যায় না, তাহলে আমার কেন কনজারভেন্সি ট্যাক্স নিতে হবে? তা জনগণ কিন্তু ডাইরেক্ট কোশ্চেন করে।
এবং আমি 2টা ওয়ার্ডের হিয়ারিং বোর্ডের সভাপতি হিসেবে কাজ করতেছি। আপনাদেরকে একটা তথ্য দেই, ফরিদপুর পৌরসভায় 9-10 সালে যেখানে 1 কোটি 29 লক্ষ টাকা ট্যাক্স ছিল, সেখানে বর্তমানে 28 কোটি 88 লক্ষ টাকার হাল দাবি। তার মানে ট্যাক্স কিন্তু ইনক্রিজ হয়েছে, নট ইন দ্য নেম অফ স্যানিটেশন ট্যাক্স, অন্য কোনো প্রক্রিয়ায় করতে হয়েছে, তার মানে বাড়ানো হয়েছে। প্রশ্নটা হলো যে স্যানিটেশন ট্যাক্স আমরা ইম্পোজ করলাম, ইটস ভেরি ফাইন, তার থেকে বড় প্রয়োজন আমাকে সেবাটা দিতে হবে। তার জন্য অবকাঠামো দরকার, আমার প্রস্তুতি দরকার, আমার এই শিডিউল ডিসচার্জিং, আমার ইউনিটির দরকার, বিরাট একটা এস্টাবলিশমেন্টের দরকার। কিন্তু আজকে পৌরসভাগুলোকে আপনার পলিসিগত দিক থেকে কনজারভেন্সি একটা শাখা, তাহলে এটা কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করবে, কনজারভেন্সি শাখা করবে, নাকি হেলথ ডিপার্টমেন্ট করবে? বাংলাদেশে হেলথ ডিপার্টমেন্ট অনলি 7 ডক্টরস উই হ্যাভ এট দিস টাইম আউট অফ 330 মিউনিসিপ্যালিটিস। তাহলে এটা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন হওয়া উচিত, মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে, মাল্টিডিসিপ্লিনারি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে থাকা উচিত। সেজন্য পলিসি ইস্যুগুলো কিন্তু আজকে আমাদের এখানে আলোচনাই হয় নাই, লেফট আউট হচ্ছে। উইদাউট দি পলিসি ইন্টারভেনশন আপনি একটা লেভেল পর্যন্ত আপনি দৌড়তে পারবেন, ওই জায়গায় যে কিন্তু কার বার উপরে উঠবে না, কার বেকার ফ্ল্যাট হয়ে যাবে। তো থ্যাংক জি ইউ ভাই, ধন্যবাদ। শামসুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি ইস্যুটা রেজ করেছেন। আসলে আজকে আমরা ইনিশিয়ালি মেন্টর সিটির বেস্ট প্র্যাকটিসগুলো আসলে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম। আমরা মেন্টর সিটির চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আরেকটা সেশন করব, সেইখানে আমরা আসলে এই আপনি যেটা মেনশন করেছেন এই চ্যালেঞ্জগুলো তখন বিস্তারিত আলোচনা হবে। সেখানে পলিসি পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করব, এবং আমরা সেখানে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, তাদের স্ট্রং, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস, এই জিনিসগুলো আমরা তখন আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আহ, আমরা আসলে সময় থেকে অনেকটাই মানে বেশি সময় নিয়েছি। আমরা যেহেতু আসলে 10 মিনিট পরে শুরু করেছিলাম, সেজন্য আমরা 10 মিনিট সময় আসলে বেশি নিয়েছি। আমাদের হাতের 1 মিনিট সময় আছে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবাইকে থ্যাঙ্কস দেওয়ার আগে আমি আরেকবার ফ্লোরটা ওপেন করতে চাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে, সাজেশন থাকে বা মতামত থাকে। জি, সাদ ভাই, আপনার হাত দেখতে পাচ্ছি, খুব আমি সংক্ষেপে যদি বলেন, খুব সংক্ষেপে। আমি আমাদের ট্যাক্স কিন্তু স্যার আমরা 27% রাখছি। এটা স্যারের একটু নলেজ দিলাম। আচ্ছা, আপনি যেটা বলছেন, যেটা আপনারা স্যানিটেশন ট্যাক্স ইম্পোজ করেছেন, বাট ওই টোটাল 27%ই আছে। আপনারা জি আসলে জি, ট্যাক্স ট্যাক্স যেটা ছিল সেটাকে আপনারা আসলে রিডিস্ট্রিবিউট করেছেন। আগে আপনারা আগে 20% ছিল, তারপরে 5% বাড়াইছি আমরা পাবলিকের জন্য, 5% হয়ে এখন 27% আছে। 27%, যেটা আসলে অন্য পৌরসভাতেও 27%-ই নেওয়া হচ্ছে, হয়তো অন্য খাতে ট্যাক্সটা নেওয়া হচ্ছে, স্যানিটেশন ট্যাক্স নামে নেওয়া হচ্ছে না। জি জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সাদ ভাই। আমি ফ্লোরটা আর 1 মিনিটের জন্য ওপেন করতে চাই, যদি আপনারা কেউ কোনো প্রশ্ন, আপনাদের কোনো মতামত, পরামর্শ বা দিতে চান, তাহলে আপনারা বলতে পারেন। অথবা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে পরবর্তী স্যানিটক ক্যাফে আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান, আপনারা সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমার মনে হচ্ছে যে আপাতত কোনো প্রশ্ন আসছে না বা কোনো মতামত আসছে না। আমি সবাইকে আসলে অসংখ্য পরবর্তী না, 10 সেকেন্ড, পরবর্তী কথা যখন বললেন, পরবর্তীতে পলিসি, ফাইন্যান্সিং, হ্যাঁ, অ্যান্ড সাস্টেনাবিলিটি, জি এই তিনটা নিয়ে কিভাবে ম্যানেজ সাস্টেনাবিলিটির ভিতরে ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, ইন টার্মস অফ ক্যাপাসিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো সেই জন্য জি, টোটালটা নিয়ে এবং পলিসি ইস্যু ফার্স্ট এই নিয়ে আলোচনা করেন পরবর্তীতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শামসুল ভাই। আমরা আমাদের পরবর্তী আরেকটা ক্যাফে আমরা অর্গানাইজ করব, যেটা পৌরসভা মানুষজন থাকবে, আপনারা থাকবেন, এবং অন্যান্য পৌরসভা থেকে আমরা রাখার চেষ্টা করব, আমরা ডিপিএইচি থেকে রাখার চেষ্টা করব, পলিসি এন্ড থেকে রাখার চেষ্টা করব, যেন এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ইনডেপথ, একটা ইন্টিগ্রেটেড আলোচনা আমরা সবাই করতে পারি। বদর ভাই, আপনার হাত দেখতে পাচ্ছি, যদি কোনো কিছু যুক্ত করতে চান খুব সংক্ষেপে বলবেন। বদর ভাই, বদর ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট আছেন। জি জি। জি, এখন শুনতে পাচ্ছি। জি জি, ফরিদপুর এক্সচেঞ্জারের সাথে আমি সহমত পোষণ করলাম। জি জি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন।
জি, আমি ফরিদপুর এক্সচেঞ্জ স্যার যে প্রস্তাবটা করলেন এর সাথে সহমত পোষণ করলাম, এটা বলার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে বেশ খানিকটা সময় দিয়েছেন। আমি আশা করি আপনারা যে আপনাদের প্র্যাকটিসগুলো শেয়ার করেছেন, এটা আসলে অন্যান্য পৌরসভা যারা আসলে স্যানিটেশন নিয়ে কাজ করছে, যারা আসলে এফএসটিপি নিয়ে সামনে কাজ করবে, পরিচালনা করবে, তাদের জন্য আসলে এটা একটা শিক্ষণীয় হবে। এবং আশা করি এখানে যারা আছেন তারা হয়তো আমাদের যে মেন্টর সিটিগুলো আছে সেখানে আপনারা ভিজিটে যাবেন। সেই ভিজিটে যাওয়ার জন্য যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, যোগাযোগের প্রয়োজন হয়, আপনারা সরাসরি পৌরসভার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আইটিএন বুয়েটের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পৌরসভার সাথে কানেক্ট করিয়ে দিতে, যেন আপনারা এই মেন্টর সিটিগুলো ভিজিটে যেতে পারেন। শেষ করার আগে একদমই লাস্ট মিনিটে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি পসিবল হয় আপনাদের ক্যামেরাটা একটু অন করবেন। আমরা একটা গ্রুপ ফটো নিতে চাই। আমরা একটা গ্রুপ ফটো নিয়ে আমরা আসলে আমাদের প্রোগ্রামটা শেষ করতে চাই। আহ, হ্যাঁ রাইসা, আপনি কি গ্রুপ ফটোটা নিতে পারবেন? ভাই আমি নিচ্ছি। ওকে প্লিজ। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সামনের মাস যেটা নভেম্বর, নভেম্বরে আমাদের স্যানিটক ক্যাফে থাকছে না, বাট আমাদের থাকছে ওয়েবিনার সিটি স্যান কানেক্ট। এবং আমরা নভেম্বরে, আপনারা জানেন যে 19 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে। ওয়ার্ল্ড টয়লেট ডেকে সেলিব্রেট করার জন্য আমরা একটা ওয়েবিনারের আয়োজন করব, বাট সেটা 19 তারিখ হয়তো হবে না, সেটা হবে 22 অথবা 23 তারিখ। মানে পরের সপ্তাহে সেটা হবে। কারণ আপনারা অনেকে জানেন 19 তারিখে আমাদের ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে সবাই আসলে নানা ধরনের কার্যক্রমে ব্যস্ত থাকবে। তো আমরা এই জন্য পরের সপ্তাহে আমরা একটা ওয়েবিনার আয়োজন করব, সেখানে আমরা পাবলিক স্যানিটেশন, পাবলিক টয়লেট, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রত্যেকের কাছে আমরা ইমেল এবং ইনভাইটেশন পাঠাবো সেই ওয়েবিনারের। এবং যথারীতি ডিসেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার, আপনারা জানেন যে স্যানিটক ক্যাফে এটা হয় প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার। আমরা আজকে আসলে একটু ডিফারেন্ট করেছি, কারণ আমাদের গত সপ্তাহে আরেকটা ইভেন্ট ছিল এই জন্য। বাট আপনারা ডিসেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার আপনারা আবার স্যানিটক ক্যাফে পাবেন, সেটা হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। আহ, তো সেই সেশনে আপনাদেরকে আবারও অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এবং সামনের মাসে আমাদের ওয়েবিনারে আপনাদেরকে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।